আমি অভিককে অনেক ভালোবাসি, না, তো না, অভিক ভালো আগে তো করো। আমি তোকে বাসি। তুই বাড়িকে আঙ্কেলকে কি আব্বু বলে ডাকিস না ভাইয়া বলে ডাকিস? এটা শুনে আমার লিটারালি নস্টালজিক লাগতেছে। কারো কষ্টই তো ছোট না। এই তোমাকে তো বুঝতে বলছি, এত বুঝে তুমি কি করবে? ঢাবির চা আমি খাবো না, বুয়েট বেস্ট। A few moments later. সেটা কোথা ঢাবি থেকে থেকে আসে? আসে। আমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের থেকে। তো ঢাকা পলিটিক্স এরকম বিশ্ববিদ্যালয় কোনো থেকে। ডিপার্টমেন্টই নাই, আমাদের Politics আছে ইঞ্জিনিয়ারিং department কি ভাই? ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসমিয়া। চলে এলাম সিলেবাসের বাইরের আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমাদের সাথে গেস্ট হিসেবে কারা থাকছে? আজকের এপিসোডে আমাদের সাথে গেস্ট হিসেবে থাকছে এমন দুইজন যারা অণুপরমাণু আর সমীকরণ নিয়ে যেরকম এক্সপার্ট, সেরকম তাদের মধ্যকার কেমিস্ট্রিটাও কিন্তু দারুণ। কেমিস্ট্রি তাদের কমন গ্রাউন্ড হলেও তারা একজন আসছেন বুয়েট থেকে, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কেমিস্ট্রি, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেক কিছুই বলে ফেললাম। আশা করি আমরা সবাই এতক্ষণে গেস করেই ফেলেছি আজকে আমাদের সাথে কারা থাকছেন। তাই আর দেরি না করে সিলেবাসের বাইরের তৃতীয় এপিসোডে স্বাগতম জানাচ্ছি অভিক এবং সামিনকে। হ্যালো হ্যালো এভরিওয়ান। এভরিওয়ান। অভিক, সামিন, কেমন আছো তোমরা? কি অবস্থা এই জানো? তো ভালো আছি, তোমার কি অবস্থা তাসমিয়া? এই তো আমিও বেশ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলতেছে। তাহলে আমাদের আজকে ডিসকাশনটা একদম তোমাদের ছোটবেলা থেকেই শুরু করি, যেহেতু আমাদের অডিয়েন্সরা বেশিরভাগ হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্টরা। তো অভিক, তোমার থেকে শুরু করি যে তোমার ছোটবেলাটা কেমন ছিল, বা তোমার ছোটবেলার কোনো মজার ঘটনা আছে নাকি যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও? ছোটবেলা বলতে হচ্ছে একেবারে স্কুল লাইফ থেকে যদি আমি শুরু করি, স্কুল লাইফ থেকে আমার প্রাইমারি স্কুল, দেন তো সেকেন্ডারিতে আসলাম। তো ফার্স্ট অফ অল ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি মোটামুটি ইন্টারেস্ট ছিল। মোটামুটি ইন্টারেস্ট ছিল বলতে হচ্ছে যদি শ্রেণীর রোলের কথা বলি, ক্লাস রোলের কথা বলি, কখনো মনে হয় ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড বা সামথিং কোনো কিছু হয় না। ছোটবেলা থেকেই টপার? হ্যাঁ, এটা হয়েছে আর কি। তো তারপর এক টপারের পাশে বসে আরেকজনকে টপার বলে, টপার শব্দটাকে অপমান করার কোনো মানে তোমরা হয় না। দুইজনই তিন টপার না, এখানে দুইজন টপার আর একজন পিছের না দিকে না, সবচেয়ে। দুইজন টপার, কিন্তু ওই দুইজন ঝামেলা পরে করে এই কথাটা বলে। আচ্ছা, তো এখন কাহিনী হইতেছে যে মোটামুটি আমি প্রাইমারি স্কুলে যখন ভর্তি হইলাম, তো প্রাইমারি স্কুলে বলার আগে হচ্ছে আগে তো যে কি বলে না, কিন্ডারগার্টেন স্কুল আর কি, একেবারে ফার্স্টে। সো কিন্ডারগার্টেন স্কুলে তো প্লে, নার্সারি, হাওয়া যাবা অনেক কিছু পার করা লাগে। তো আমার মা বললেন যে তোর আর নার্সারি বা প্রি ওয়ান এগুলো পড়া লাগবে না, তুই একবারে হচ্ছে ওয়ানে ভর্তি করে রাতি তোরে। তো তারপরে ওয়ানে ভর্তি হয়ে গেলাম, ডিরেক্ট ওয়ানে যখন ভর্তি হলাম। বোঝাই যাচ্ছে কিন্তু ট্যালেন্ট কে। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। আমাদের চেয়ে বয়সে ছোট হওয়ার কথা না? বয়সে ছোট হওয়ার কথা, তাহলে তো এবং আমাদের আমার চেয়ে ছোট। অ্যাকচুয়ালি যারা ব্যাচমেট যারা ছিল তারা কিন্তু এখন আমার থেকে 1 বছর বা 2 বছরের জুনিয়র। তারপরে যখন আমি প্রাইমারি স্কুলে গেলাম, তারপর একটা প্রাইমারি স্কুলে পড়লাম নড়াইলে, দেন ওইখানে ক্লাস 2 অবধি মেবি পড়ছিলাম। তারপরে হচ্ছে আমি জেলা স্কুলে ভর্তি হয়ে গেলাম। জেলা স্কুলে ওইখানে আমাদের অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগতো, এখন তো লটারি সিস্টেম করে ফেলছে, বাট তখন লটারি সিস্টেম ছিল না, আমাদের ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে ভর্তি হওয়া লাগতো। তো ওইখানেও আর কি ভাগ্যক্রমে অ্যাডমিশন টেস্টেও ফার্স্ট হয়েছিলাম। ওয়াও, পরে যখন গেলাম ভর্তি হইলাম 3 থেকে পুরো 10 পর্যন্ত ওখানে আমার ফার্স্ট। হ্যাঁ ওইখানে ছিলাম ফার্স্ট। এবং আমি যদি এই স্কুল লাইফের কথা যদি বলি, একেবারে মানে একমাত্র কৃতিত্বের দাবিদার বা ক্রেডিট যাই বলি না কেন, সেটা অবভিয়াসলি হচ্ছে আমার মাকে আমি দিব। এটা আসলে আনডাউটেডলি, এখানে কোনো কিছু বলার কোনো আর ওয়ে নাই। আমার খাওয়া দাওয়া, আমি ঠিক মতো পড়তেছি কিনা, কোন টিচারের কাছে যাচ্ছি, আমার কোন টিচারে কোন এক্সামে আমি কত পাচ্ছি, পুরোটাই আর কি মনিটর করতে হচ্ছে আমার মা মনিটর করতেন। কারণ আমার বাবা হচ্ছে আবার কলেজের প্রফেসর, সো বাবা বিজি থাকতেন বাইরে নিয়ে, স্টুডেন্টদের নিয়ে। আমি ভাবছিলাম যে এসএসসিতে একটা বড় সড়ো মারা খেয়েই যায় নাকি, কিন্তু ওই যে বললাম মার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট বা যেটাই বলি না কেন, আলটিমেটলি দেখা যায় এসএসসিতে আমার স্কলারশিপও আসছিল। বাহ। এন্ড তারপরে তো কলেজ লাইফের যখন চলে আসলাম, বাবাও যুক্ত হয়ে গেলেন, আর মার সাপোর্ট তো সাথে সাথে আছেই সবসময়। দেন তারপরে তো এখন ঢাকা ভার্সিটিতে আছি। গ্রেট। সামিন? আমার ছোটবেলায় আমার ছোটবেলা কাটছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে মেইনলি আমার আব্বুর চাকরির সুবাদে আর কি আমরা ওখানে থাকছি। আমাদের যেমন এখানে ঢাকার ভিতরে কি সেনানিবাসের যে ক্যান্টনমেন্টগুলো থাকে, একটা কোয়ার্টারের মধ্যে আবদ্ধ একটা পরিবেশে, আমিও আসলে ওখানে তিতাস গ্যাস ফিল্ডের একটা কোয়ার্টারে বড় হয়েছি। অ্যান্ড ওই কোয়ার্টারগুলোতে আমরা আসলে অনেকজন যারা আমার আব্বুর সাথে কলিগ হিসেবে চাকরি এত করতেছে। ডিটেইলসে না বইলা একবারে বল তুই পোল্ট্রি মুরগি ছিলা, সেটা বললেই তো হয়ে যায়। পোল্ট্রির মুরগি তো কে, সেটা তো দেখাই যাবে আজকে। কখনো এরকম হয় নাই যে খালি পড়াশোনাই করে গেছি, এরকম কখনোই হয় নাই। আমি আসলে বেশিরভাগ সময় যে খেলাধুলাই করে বেড়াইতাম বেশি, যেহেতু কোয়ার্টারের মধ্যে বড় হয়েছি, পোলাপান চারপাশে সব আমার মতো এরকম লাফালাফি করতে পছন্দ করে। দুপুরবেলায় খাওয়া দাওয়া না করে খেলাধুলায় চলে গেছি, বিকালবেলায় ওয়েট করতেছি যে কখন আসরের আজানটা দিবে, আমি সাথে সাথে হচ্ছে খেলতে যাব। তো এইভাবে আর কি আমার ছোটবেলায় কোয়ার্টারের লাইফটা কাটছে। আর হচ্ছে যদি এডুকেশন লাইফের কথা বলি, আমি আসলে ক্লাস নার্সারি থেকেই শুরু করছি। আমি তোর মতো ট্যালেন্টেড না যে 1 থেকে ডিরেক্ট ভর্তি হব।
তো আমি নার্সারি থেকে শুরু করছি, অ্যান্ড নার্সারিতে তো আমাদের বাংলা ইংলিশ সায়েন্স তো থাকে না, তাই না? সায়েন্স সাধারণ জ্ঞান ছিল। সাধারণ জ্ঞান ছিল, আমার মেবি ছিল না এটা। নার্সারিতেও সায়েন্স আমার পড়াবি অসাধারণ বলবি না, জ্ঞান। নার্সারিতেও ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসছি আমি। ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসছি, রাইট। আমাদের ড্রয়িং ছিল অ্যান্ড আমি সবগুলাই ফুল মার্কের মতোই পাইছি, মানে ফার্স্ট হওয়ার মতো মার্ক। বাট আমি ড্রয়িং অনেক খারাপ করতাম, ড্রয়িংয়ে আমি বহুত খারাপ ছিলাম। এই একটা জায়গায় আমাদের মিল পাইলাম। তো এই ড্রয়িংয়ে খারাপ করার কারণে, জাস্ট ড্রয়িংয়ে খারাপ করার কারণে আমি লিটারেলি যে ফার্স্ট হয়েছে ওর থেকেও বেশি নাম্বার পাইছিলাম, কিন্তু ড্রয়িংয়ে খারাপ হওয়ার কারণে হচ্ছে আমি রোল 30-এ চলে আসছিলাম, এতই খারাপ করছি। এরপরে আমার আম্মু হচ্ছে আমাকে ধরে ধরে ড্রয়িং শিখাইছিল, নিজে নিজে বসায় বসায় শিখাইছিল। অ্যান্ড তখন আর কি আমি হচ্ছে বোঝা শুরু করছি যে হ্যাঁ, এটা তো ভালো করা দরকার। তো এই জন্য হচ্ছে এরপরে ক্লাস 1-এ গিয়ে এমন মানে একদম ডিরেক্ট তখন হচ্ছে ড্রয়িংটাও ভালো হয়েছিল। পরীক্ষা 1 থেকে 5 পর্যন্ত আমার কন্টিনিউয়াস ছিল। এরপর ক্লাস 6-এ গিয়ে হচ্ছে স্বাভাবিকভাবে একটু ডাউনফল হয়ে গেছে। কি হ্যাঁ, বলে, 6 এ ডাউনফল কেন হয়েছে? 6-এ সব ছেলেদেরই কোনো একটা কারণে ডাউনফল হয়, সব নতুন ছেলেদের নতুন নতুন পাখা, নতুন নতুন পাখা গজায়, এক্স্যাক্টলি। টু আর্লি, ক্লাস Too 6 early. টু আর্লি। অনেক তো বেশি। ক্লাস 6-এ যখন হচ্ছে আমার একটু রোল পিছে চলে গেল বলতে ওভারঅল সেকশনে আর কি একটু পিছের দিকে থাকলেও দেখা যেত রোল 2-3-এ চলে গেছে। তখন হচ্ছে গিয়ে মানে একটু মন খারাপ আসলে লাগতো না অত একটা, কারণ কেন জানি না আমি আসলে কেন মন খারাপ হয়তো লাগতো অন্য না। কারণ ছিল মন ভালো হওয়ার। হয়তো অন্য কারণ ছিল বা পাখা গজাইছে, যেটা সত্য কথা। এরপরে 7-8-এ থাকতেও এই রোলটাই কনস্ট্যান্টলি ছিল। 9-এ গিয়ে আবার হচ্ছে পড়াশোনা ভালো করে শুরু করলাম আর কি, যেহেতু এসএসসির টাইম, এখন পড়া লাগবে ভালো করে। তো 9-10টা আমার হচ্ছে মোটামুটি ভালোভাবে পড়াশোনার মধ্যেই কাটছে। অ্যান্ড তখনও আমি রোল 1 ছিলাম আর কি 9 আর 10-এ। দেন 10-এ হচ্ছে আমি এসএসসি পরীক্ষায় বসার আগে, এসএসসির যে ছুটিটা দেয় না আমাদের, সবারই তো দিছে টেস্ট পরীক্ষায়, তো টেস্ট পরীক্ষার ছুটিতে অনেক পড়াশোনা করছি। অ্যান্ড ওই টাইমে হচ্ছে মেইনলি আমার এসএসসির জন্য সবচেয়ে ভালো প্রিপারেশনটা হয়েছে। তার আগে অত একটা আসলে মোটামুটি লেভেলের পড়াশোনা হয়েছে। এরপরে আমি তো জাস্ট ওয়েট করতেছি যে আমার এসএসসিটা কবে শেষ হবে, আর আমি হচ্ছে অনেক ঘোরাঘুরি করবো, আব্বু আম্মুর সাথে ঘুরবো। তখনও কি ব্রাহ্মণবাড়িয়ায় না ঢাকায় চলে আসে? তখনও ব্রাউনবাড়িয়াতে, আমার এসএসসি পুরো ব্রাউনবাড়িয়া পর্যন্ত। তো তখন আমি জাস্ট ওয়েট করতেছি কবে এসএসসিটা আমাদের শেষ হবে। তোদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এসএসসি শেষ হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি শুরুতে শুরু হইলো, শেষ হইলো অলমোস্ট ফেব্রুয়ারির শেষের দিকে, 1 মাসের মতো। মার্চের দিকে যে হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যাঁ, এগুলা ছিল, মার্চের দিকে প্র্যাকটিক্যাল ল্যাব ছিল। তো সব প্ল্যান বানানো শেষ, যে Plan- কবে plan- কোথায় কোথায় plan ঘুরবো? এভরিথিং, বানানো শেষ, প্ল্যানও শেষ। প্ল্যানও শেষ। এরপরে প্ল্যান সব ডান। এরপরে গিয়ে এসএসসি শেষ হইলো, আর আমরা হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য অনেকে বিভিন্ন জায়গায়, আমার এনডিসিতে পড়তে ইচ্ছা ছিল, তো আমি হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য ভর্তি হইলাম। বাট একই সাথে আমাদের প্ল্যানও চলতেছিল যে ঘোরাঘুরি করতে যাব, এমন টাইমে কোভিড হিট করলো। এই যে কোভিড হিট করলো, এরপরে মনে হয় পুরো লাইফই চেঞ্জ হয়ে গেছে। মানে লিটারালি যেরকম ছিলাম আমরা, মনে হয় না আমরা কেউই সেরকম আছি আর কি এখন। তো ওই টাইমে আর কি হচ্ছে দেন অনেকটাই একেবারেই বাসার মধ্যে, ওই যে বললাম কোয়ার্টারের ভিতরে, আমি জানি কোয়ার্টারের ভিতরে সব পোলাপান আছে, কিছুদিন আগে আমরা সব একসাথে খেলাধুলা করছি, বাট এখন সবাই কোয়ার্টারের ভিতরে বাসার মধ্যে বসে আছি। সবাই বাসার মধ্যেই থাকা লাগতো। তো এই জিনিসটা অনেকটা বেশি ডিপ্রেসিং ছিল আর কি শুরুতে। তো আস্তে আস্তে দেন ওভারকাম করতে 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 আমাদের হচ্ছে কলেজের যে অ্যাডমিশন হওয়ার কথা, এনডিসির ভর্তি পরীক্ষা, সেটাও আসলে পিছাই গেছিল। তার উপর হয়েছে আবার অনলাইন টেস্ট। তো ওইটার জন্য আমি আসলে অত একটা ভালোভাবে প্রিপারেশন নেই নাই, কারণ আমার ভালোভাবে প্রিপারেশন নাই না, না। আমি কলেজ অ্যাডমিশনে কিন্তু তারপর নটরডেমে পড়ছে, তারপরে এখন বুয়েট ট্রিপলিতে পড়ে। কলেজ অ্যাডমিশনের কোর্সে আমি ছিলাম, কিন্তু এরকমই হয়, টপাররা এমন হয়। আচ্ছা ঠিক আছে টপার দেখতেই পাচ্ছি আমি। তো ওই কলেজ অ্যাডমিশনের জন্য আমার আসলে পড়া হইতো যদি ক্লাসগুলো নর্মালি চলতো, বাট হঠাৎ করে অফ করে ফেলছে, দেন ওখানেও আর পড়া হয় নাই, একেবারেই পড়াশোনা থেকে কাট অফ। আর আমার হচ্ছে প্রোগ্রামিং করতে ভালো লাগতো, তো ওই টাইমে হচ্ছে আমি সিরিজ দেখতাম, ওয়েব সিরিজ দেখতাম, গেম খেলতাম, একই সাথে এটাও করতাম আর কি। এইগুলা করেই টাইম কাটাইছি। ওই কলেজ অ্যাডমিশনের জন্য আলাদা করে আমার পড়াই হয়নি, একেবারে পরীক্ষার আগে 1 সপ্তাহ মনে হয় দেখছিলাম, তখন একটু ভালো করে পড়ছি। দেন অনলাইন পরীক্ষায় আসলে দেন ভাগ্যক্রমে আল্লাহর রহমতে চান্স পেয়ে গেছি আর কি নটরডেমে। এমন না যে হচ্ছে মানে ফ্রিডম আমার ছিল না, স্কুল লাইফে কোয়ার্টারে থাকতে বহুত ফ্রিডম ছিল। পড়াশোনায় আব্বু আমাকে কখনো প্রেশার দেয় নাই। আর অনেক গার্ডিয়ান আসলে মনে করে আর কি যে প্রেশার দিলে মনে হয় স্টুডেন্টরা ভালো করে, যেটা কিন্তু আমার কাছে মোটেও একটা ট্রু হেলদি মনে হয় না। এনভায়রনমেন্ট পাইলে আরেকটা বাচ্চাদের জন্য ব্যাপার আরো হচ্ছে easy। মানে এটা অনেক টাইমে আমি স্কুল লাইফ থেকে যদি আমার পার্সোনাল যদি আমার কথা বলি, আমি মানে প্রচন্ড পরিমাণে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক প্লাস হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিসে আমি জড়িত ছিলাম। মানে নড়াইলে
মানে রিজিওনাল বলো কিংবা হচ্ছে তুমি ডিভিশনাল বলো কিংবা হচ্ছে ন্যাশনাল লেভেলে বলো, এমন কোনো মানে অর্গানাইজেশন নড়াইলে আসছে আমি তার সাথে কাজ করি নাই এরকম মানে খুবই কম অর্গানাইজেশন ছিল। কয়েকটা ডিবেট ফেডারেশনের আমি হচ্ছে নড়াইল রিজিয়নের হচ্ছে প্রেসিডেন্টও আমি ছিলাম। ওই টাইমে ডিবেট করছি মানে খুব চরম লেভেল। আমার স্কুল লাইফে আমি যেভাবে কালচারাল অ্যাক্টিভিটিস আমি পারফর্ম করতে পারছি, আমি কলেজ লাইফ ইভেন ভার্সিটি লাইফে এসেও আমি সেই প্রেশারের কারণে আমি এখন করতে পারি না। সে তুমি ডিবেটিং এর কথা বলো বা গান বাজনা, আমি তবলা একটু টুকটাক বাজাই, এইগুলার কথা বলো, উপস্থিত বক্তৃতার কথা বলো, হোস্টিং এর কথা বলো, খুব মানে এক্সট্রিম লেভেলে আমি এইগুলা করছি। বাট এই কথাগুলো আমি কেন বললাম, সামিন যখন ওই যে বলতেছিল যে অনেকে মনে করে যে যদি কেউ ডিবেট করে বা উপস্থিত বক্তৃতা করে বা কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে সে যদি থাকে তাহলে হয়তো তার পড়ালেখার ডাউনফল হবে। বাট আলটিমেটলি এই জিনিসগুলো না মানে খুব বেশি আমার কাছে ভ্যালিড লাগে না, লজিক্যালও লাগে না। কারণ আলটিমেটলি তুমি যদি ডিবেটিং করো এখানে কিন্তু তোমার বুকিশ নলেজের বাইরে তুমি কিন্তু ওয়াইড তোমার একটা উইজডম কিন্তু এখানে তোমার মধ্যে গ্রো করতেছে, যে বড় কথা ব্রেনটা আরো বেশি ফাংশনাল হয়, কাজ করতেছে। তুমি একটা ডিবেট যাচ্ছ, ডিবেটিং করতেছো, তোমার অপোনেন্ট তোমাকে একটা ইনস্ট্যান্টলি একটা লজিক দিচ্ছে, তোমার কিন্তু সেটাকে ব্রেক করা লাগতেছে, কাউন্টার ইভেন কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই বুকিশ নলেজ গুলো থেকেও বেশি জরুরি হচ্ছে এই প্র্যাকটিক্যাল কমিউনিকেশন স্কিল বলো, প্র্যাকটিক্যাল নলেজ বলো। আর এটা ভার্সিটিতে আসার পরে আরো বেশি করে আমরা ফিল করতেছি আই থিংক, যে স্কুল কলেজে আমাদেরকে মূল্যায়ন করা হতো যে আমরা কতটুকু মার্ক পাইছি, এখন কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল নলেজ গুলো অনেক বেশি আমাদের দরকার। আর আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করি, যে সামিন যেটা বললো খেলাধুলার ব্যাপারে, আমি যখন স্পেশালি ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর আমি যেটা দেখছি যে মোস্টলি যে স্কুল কলেজগুলো আছে এদের কিন্তু খেলাধুলার অপরচুনিটি কম, মানে সেই ফাঁকা জায়গাটা কিন্তু নাই। কিন্তু আমরা যখন, আমি তো নড়াইলে বড় হয়েছি, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় জেলা স্কুল আমার স্কুল ছিল, আমাদের কিন্তু অনেক বড় একটা মাঠ। তো এমনও দেখা গেছে আমরা ফ্রেন্ডরা কি করছি, আমরা ক্লাস বাঙ্ক দিছি, 12টা থেকে আমাদের ক্লাস শুরু, ডে শিফটে ছিলাম, 2টা শিফট, তো ক্লাস বাঙ্ক দিছি, ধুর ক্লাস হবে না, চল আজকে। ভাই চৈত্র মাসের সেই রৌদ্র, ওই ঠাডা রৌদ্রের মধ্যে আমরা কি করতেছি, ক্রিকেট নিয়ে নেমে গেছি, যে আমরা খেলতেছি। তো এইগুলাতে আলটিমেটলি হচ্ছে আমাদের এই যে ছোট ছোট মেমোরিগুলো রিক্রিয়েট হয়। বাট মানে আমরা যে মনে করি যে আমি খেলাধুলা করলে, কালচারাল অ্যাক্টিভিটিস করলে, ডিবেটিং করলে আমার পড়াশোনা মনে হয় হাই শেষ হয়ে গেল, কিচ্ছু হইলো না, ছেলে তো নষ্ট হয়ে গেছে, বাট জিনিসটা আলটিমেটলি আমার কাছে খুব বেশি লজিক্যাল মনে হয় না। আমাদের রেগুলার লাইফে এটা আসলে দরকার। ও যে এই চৈত্র মাসের রোদের কথা বললো, এটা শুনে আমার লিটারালি নস্টালজিক লাগতেছে। মানে এই যে এখন যদি আমাদেরকে বলে যে চল খেলতে যাই, আমাদের কিন্তু সেই এনার্জি নাই এখন আর, যেটা ছোটবেলায় যে কোনো টাইমে, সকালে হোক দুপুরে হোক, এখন তো ঘুমের থেকে উঠতে পারি না, তখন এত ফিল হইতো না যে গরম লাগতেছে না, আর ওই একটা টাইম ছিল না যে আমরা হচ্ছে ফাইনাল এক্সাম দিব, বার্ষিক পরীক্ষা হবে, তারপর ডিসেম্বর ব্যাডমিন্টন খেলবো, স্কুল ড্রেস, ফাইনাল পরীক্ষা, লাস্ট এক্সাম দিয়ে এসে জামা টামা খুইলা রাখে চল লাস্ট পরীক্ষার আগে থেকেই আর পড়াশোনা লাস্ট এক্সাইটমেন্ট এরকম কাজ করছে হচ্ছে এসএসসি এক্সাম। অনেক প্রেসার থাকে আমাদের কলেজে, খেলাধুলা ছাদে গিয়ে মাঝে মাঝে করতাম, বেশিরভাগ সময় করতে পারতাম না, তারপরে প্রাইভেট পড়তাম, এই সেই করে আসলে এভাবে কলেজ লাইফ কাটছে। আর দেন আর কি কলেজ লাইফ শেষ হইলো, এখন আল্লাহর রহমতে বুয়েটে পড়তেছি। তাইলে জানলাম তোমাদের কলেজ পর্যন্ত, এবার কলেজের পরের পার্টেই চলে আসি, অ্যাডমিশন ফেজ। আচ্ছা সামিন বলতেছিলা, সামিনই বলো তোমার অ্যাডমিশন ফেজটা কেমন ছিল, এবং তুমি এখন বুয়েটে পড়তেছো, যেটা হচ্ছে অনেকেরই স্বপ্নের জায়গা, আমারও ছিল, হয় নাই স্যাডলি। তো না হয়েছে ভালো হয়েছে, না হয়ে ভালো হয়েছে। আমার অ্যাডমিশন ফেজের আগে তো এইচএসসির ফেজ থাকে, তাই না? তো এইচএসসির ফেজে আমার ফার্স্ট ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে আসলে পুরাটাই বলতে পারো যে অলমোস্ট চিল করেই কাটাইছি। একেবারেই হচ্ছে ক্লাসে যা পড়াইতো হালকা পাতলা যতটুকু ধারণা থাকা যায়, নিজে বাসায় এসে পড়তে হবে 2-3 ঘন্টা, প্রথমত এই এনার্জি থাকতো না, দ্বিতীয়ত এই সময়ও থাকতো না। যে বললাম কলেজে কুইজ চলতো, প্রেশার চলতেই থাকতো, আর ল্যাব রিপোর্ট চলতে থাকতো। আর নটরডেমের একটা কথা বলি, হয়তো অনেক অডিয়েন্স জানে, হয়তো অনেকে না জানলে মজা পাবা, প্রত্যেকটা ল্যাব গ্রুপে গ্রুপে করতে হয় অথবা নিজে নিজেও করা লাগে সিঙ্গেলে। শুধু তাই না, ল্যাব করা তো মজার কাজ মনে হচ্ছে, হ্যাঁ কিছুটা মজার কিছুটা প্যারাও আছে, কিন্তু মেইন প্যারাটা হচ্ছে এই ল্যাবের পরে ল্যাব রিপোর্ট লেখাটা। এই যে ল্যাব রিপোর্ট, এটা আমাদের 2 বার লেখা লাগে। তোমাদের এসএসসি তে থাকতে কিন্তু এটা হয়তো একবারই সবাই লেখো, বাট আমাদের এইচএসসি তে নটরডেমে হচ্ছে 2 বার লেখা লাগতো। একবার হচ্ছে ল্যাব করার টাইমে এটা একবার লেখা হয়তো, যেটাকে রাফ শিট বলা হয়, আর ওইটা আবার আমরা বাসায় গিয়ে সুন্দর মতো খাতায় লিখতাম, যেটাকে ফেয়ার শিট বলা হয়। তো রাফ শিট আর ফেয়ার শিট লিখতে লিখতেই টাইম পাওয়া যায় না, এইগুলা লিখতে লিখতেই নটরডেমিয়ানদের জীবন শেষ, আর হচ্ছে অন্য কিছু লেখা কুল পাওয়া যায় না। এই জিনিস লেখার পরেও আমাদের রাফ শিট যখন একটু ভুল হচ্ছে, ভুলগুলো কিরকম, এরকম না যে আমরা ডেটা বা তথ্য তুলতে ভুল করতেছি, ভুলগুলো হচ্ছে এরকম যে আমাদের 2য় লাইন থেকে শুরু করার কথা আমরা 3য় লাইন থেকে শুরু করছি। এইরকম ভুলে আমাদের সামনে রাফ শিট এমনি অর্ধেক ছিঁড়ে ফেলতো।
একদম আমাদের সামনে রাফশিট অর্ধেক ছিঁড়ে ফেলতো। এই ছিঁড়ে ফেলার পর এটা আমার আবার অন্য গ্রুপের সাথে বা অন্য সেকশনের সাথে গিয়ে ল্যাব করতে হতো, আবার রাফশিট আমার লিখতে পুরো হতো, ল্যাবটা আবার আবার করতে হতো। পুরো ল্যাব আবার করতে হতো। নট অনলি দ্যাট, মনে হতে পারে যে একবার ভুল করলাম, দ্বিতীয়বারে হয়তো একটু ভুল করলেও ছেড়ে দিবে, এরকমও নজির আছে যে টানা 3-4 বারও এভাবে রাফশিট ছিঁড়ে ফেলছে, ওই এক ল্যাব 5 বার করা লাগছে। তো আমাদের আসলে তোমার একটু এরকম করা লাগছে? আমাদের এই কষ্টটা একটু কম ছিল, আমার খালি একবার হয়েছে এরকম। আর আমাদের যেহেতু অনলাইন ব্যাচ ছিল তো আমরা আসলে পুরা প্রেশারটা ফিল করিনি, এই জন্য কিছুটা বেঁচে গেছি। আর আমার হচ্ছে একবার খালি এরকম করা লাগছিল, এই জিনিসটাকে মেকআপ বলা হয় আর কি। তো এই মেকআপ মানে হচ্ছে এটা আবার করা আর কি। তো এরকম ফিজিক্স ল্যাব আমার একবার করা লাগছিল। এই ল্যাপটপ করে আমার আসলে ফার্স্ট ইয়ারে কোনো পড়াশোনাই হয় নাই বলতে পারো। সেকেন্ড ইয়ারে গিয়ে যখন আমি বুঝলাম যে আমার সিলেবাসটা অনেক বড়, এই বড় সিলেবাস কভার করতে হলে আমার এখন থেকে ভালো করে পড়া লাগবে। তো এই টাইমটাই হচ্ছে যখন ওই যে টেস্টের আগে আগে সামনে টেস্ট পরীক্ষা আছে, আমাদের আসলে টেস্ট না বলে সেন্টআপ 2 বলা হয়। সেন্টআপ 1 আর সেন্টআপ সেন্টআপ 1 কি প্রি টেস্ট? সেন্টআপ 1 হচ্ছে ফার্স্ট ইয়ারের যে এক্সামটা, আচ্ছা, ফার্স্ট ইয়ার first year ফাইনাল, ইয়ার ফাইনাল যেটা, ইয়ার ফাইনাল। আর সেন্টআপ 2 হচ্ছে সেকেন্ড ইয়ারের ফাইনাল। তো সেন্ট আপ মানে মনে হয় আসলে উপরে পাঠায় দেয় সবাই, উপরে পাঠিয়ে দেব। খানিকটা এরকমই। তো এই সেন্টআপ 2 এক্সামের জন্য আসলে সবাই প্রিপারেশন নেওয়া শুরু করছি। তো এই সেন্টআপ 2 এর প্রিপারেশনের টাইমেই মেইনলি আমার পড়াশোনাটা হইছে। তো তখন থেকে আমি হচ্ছে এসিএস এরও ক্লাস করতাম, আসলে অন্যান্য অনেক প্ল্যাটফর্মে আসলে আমার তখন ক্লাস করা শুরু হয়েছে। নিজে থেকে শেখার যে বিষয়টা, এটা আমার তখন শুরু হয়েছে। অ্যান্ড সেন্টআপ 2 দিলাম, মোটামুটি ভালোই হইলো। এরপরে যে টেস্টের টাইমটা, এইটাই হচ্ছে সবার কামব্যাকের টাইম এইচএসসির ক্ষেত্রে, আমার কাছে সেটাই মনে হয় আর কি। কেউ যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটামুটি পড়াশোনা করে একদম ইজিলি, টেস্টের পরে পড়াশোনা করে কিন্তু অনেক ভালো করা পসিবল। দেন এইচএসসি হচ্ছে আমাদের মেবি পিছাই ছিল, তাই না? জুনে হওয়ার কথা ছিল ফার্স্টে, হ্যাঁ জুনে হওয়ার কথা ছিল, বন্যার কারণে মেবি কোন একটা বোর্ডের কারণে সবারটা পিছাই ওই ছিল। টাইম পেছায় যায় ভাই, হ্যাঁ কেমনে জীবন বাঁচাইছিল ভাই। তখন আমি মানে লিটারালি প্যানিক খেয়ে গেছিলাম, হচ্ছে আমার বাংলা, ইংলিশ, বায়োলজি পড়া হয় নাই। আমি সারাদিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়েছিলাম, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং এর টার্গেট ছিল। এই তিনটা নিয়ে সারাদিন লাফাইছি, কারণ বাংলা, ইংলিশ, বায়োলজি আমার পড়া হয় নাই। আইসিটি তো আমাদের ছিলই না। তো এইগুলা আর কি পড়া শুরু করছিলাম, এমন টাইমে এইচএসসি পিছাই দিছে। দেন আমি আবার আমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কাছে ফেরত গেলাম, এগুলা পড়া শুরু করলাম অ্যাডমিশনের মতো করেই। তারপরে আবার যখন ফাইনালি ডেট দিল এইচএসসির, দেন হচ্ছে এইচএসসি পরীক্ষা দিলাম আর কি। তো যদিও আমাদের ফুল এইচএসসি হয় নাই, সেটা আবার আরেক কাহিনী। মেবি 8টা থেকে 2টা দেওয়া লাগছিল, তাই না? নিজেদের ছোট নাকি 8টা বড় থেকে দরকার 3টা? নেই। দিছি হ্যাঁ, আমরা দিছি, আমাদের আমরা খুব হচ্ছে- কঠিন এক্সাম দিছি, আমরাও কঠিন এক্সাম আমরা দিছি। কঠিন হ্যাঁ, exam অনেক দিয়ে আসছি। কষ্ট কঠিন হয়েছে, exam, কারো অনেক কষ্ট কষ্ট হইতো হয়েছে ছোট আমরা। না। কোনো মতে এইচএসসি পার হইলো, ভালোই এক্সাম দিলাম। এরপরে সবচেয়ে টাফেস্ট যেই টাইমটা, সেটা হচ্ছে অ্যাডমিশন ফেজ। এই টাইমে যে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, তার এখানে হতাশা আসবেই, যেখানে কেউ যত ভালো স্টুডেন্টই হোক না কেন। তো অ্যাডমিশন ফেজের শুরুর দিকে তো আসলে আমাদের কোনো পরীক্ষা টরীক্ষা হয় না, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ভর্তি হই, অফলাইনে পরীক্ষা দিই, অনলাইনে ক্লাস করি, অনলাইনেও পরীক্ষা দিই। তো সব মিলায় আসলে তখন আমরা কেউ আন্দাজ করতে পারি না যে সামনের এই 2-3 মাসে আসলে আমাদের কার কিরকম হবে, কে কোথায় থাকবো, কার র্যাঙ্ক কিরকম হবে। কেউ যত ভালো স্টুডেন্টই হোক, এখানে আসলে সবসময় একটা ডিপ্রেশন একটা কাজ করে। ডিপ্রেশন থাকে। তো এই টাইমে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্ট। এই জিনিসটা আমি আমার আম্মু আব্বুকে সবচেয়ে বেশি হচ্ছে তোমার বলতে পারো যে কৃতিত্ব দিব আর কি। যদি আম্মু আব্বু পুরো অ্যাডমিশন ফেজে আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আর কি এখানে মানে চান্সও পাইতাম না আর কি কোথাও। আরেকটা কথা বলি, ওই যে বললাম ইঞ্জিনিয়ারিং এর টার্গেট ছিল, তো ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে ম্যাক্সিমামেরই ফার্স্ট টার্গেট বুয়েট থাকে। তা আমার এই বুয়েট টার্গেটটা ছিল হচ্ছে একদম ছোটবেলা থেকে, কারণ হচ্ছে ছোটবেলায় অনেকে বুয়েট চিনেও না, বাট আমি চিনছিলাম হচ্ছে আমার আব্বুর সুবাদে আর কি। আমার আব্বু হচ্ছে বুয়েটের ইলেকট্রিক্যালেরই 90 ব্যাচের কারণ, ও তো আচ্ছা, বুয়েটের অ্যালামনাই আর কি। ইভেন এখন আমার ডিপার্টমেন্টেরই senior। বড় ভাইয়া হয়ে গেছে আর কি। Department আচ্ছা, এর তুই বড় ভাই। বাড়িকে আঙ্কেলকে কি আব্বু বলে ডাকিস না ভাইয়া বলে ডাকিস? চান্স পাওয়ার আগে তো আব্বুই ছিল। না, পরে কি এখন ভাইয়া বলে তাহলে ডাকছস এখন একদিন? আঙ্কেল হ্যাঁ, এখানে আসলে ভাই বলে ডাকবে। ভাই বলে ডাকবি, হ্যাঁ। ভাই সালাম দিবি, ভাই আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ডদের কাছে কিন্তু বড় ভাই তো আলটিমেটলি। তুই চাই ভাই বলবি, সমস্যা নাই তো। তো আব্বুর সুবাদে আর কি আমি বুয়েটের নামটা ছোটবেলা থেকেই শুনছি, তখন থেকে টার্গেট ছিল আর কি। আমি ভাবতাম যে চান্স পাওয়া মানে বেশ সহজ টাইপের কিছু একটা হবে। আলটিমেটলি অ্যাডমিশন ফেজে এসে বুঝছি যে এখানে কি পরিমাণ মানে পরিশ্রম করা লাগে যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে। অ্যান্ড আব্বু আমাকে আব্বু আম্মু কখনোই প্রেশার দেয় নাই যে জাস্ট বিকজ আব্বু বুয়েটের ছিল দেখে আমাকেও চান্স পাইতে হবে, এরকম কোনো জায়গায়। আমাদের অ্যাডমিশন ফেজের প্রথম যেই পরীক্ষা ছিল সেটা ছিল MST? মেডিকেল পরীক্ষা। ও আচ্ছা, মেডিকেল ছিল। সেই তো মেডিকেলে কথা বললে আবার সাদমান ভাই কষ্ট পাবে। আমি মেডিকেল পরীক্ষার আগের দিনও বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করে গেছি। তোর সাথে এত এত মিল মিল গেল কেন ভাই? আমি ঢাকা ভার্সিটি করছিলাম। তো এইটা একটা বিশাল স্টোরি। আমি জাস্ট ওই পরীক্ষায় বসছিলাম আমার ফার্স্ট অ্যাডমিশন টেস্ট দেখে, আশেপাশে সবাইকে দেখবো এরকম। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে আমার হচ্ছে মানে সবাইকে সবাই দেখেছিলি? সবাই আমাকে দেখে মানে কনফিডেন্স লো হয়ে গেছে। আচ্ছা। ছেলেটা তো কনফিডেন্ট কেন, তুমি চান্স পেয়ে যাবে ঢাকা না মেডিকেল পাবো কলেজে। না সেটা নিয়ে কনফিডেন্ট। আমি পাবো না এটা নিয়ে কনফিডেন্স। আমার কনফিডেন্স দেখে যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে আসছে সিরিয়াসলি, ওদের কনফিডেন্স লো হয়ে গেছে। এন্ড আমি যে পরীক্ষা শুরু করলাম, আমি 100টাই দাগাইছি, 100টা না হলে 95টার বেশি দাগাইছি। এমন দাগাইছি যে কোনো মতে পরে আমার পাস আসছে মেডিকেল পরীক্ষায়।
তো আমার এটা নিয়ে বিন্দুমাত্র আফসোস ছিল না, কারণ আমি জানতাম আমার মেডিকেলে হবে না। প্রিপারেশন একদিনও নেই, একটা সিঙ্গেল দিনও নেই। জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল নলেজ যা জানছি তাই দিছি, কোনো মতে পাস। থাক, বাংলাদেশের মানুষ বেঁচে গেছে যে আসলে এরকম একজন ডাক্তার পায় নাই এরকম ভাই। একজন ডাক্তার পাওয়া থেকে। জীবন বেঁচে গেল আর কি। ভাই ডাক্তারি থেকে আমার আরেকটা কথা মনে পড়লো। আমার আব্বুর কথা বলতেছিলাম না যে আব্বু বুয়েটের অ্যালাম নাই, তো আব্বুর কিন্তু মেডিকেলে চান্স হয়েছিল, সেটা হচ্ছে রাজশাহী মেডিকেলে। সে এক বিশাল অবস্থা, বিশাল অবস্থা। টপ মেডিকেল ঠিক আছে, কিন্তু বিশাল অবস্থা। আমাদের বংশের মনে হয় আমার আব্বু, আমার দাদা ভাই এবং আমি, আমরা কেউই মনে হয় ডাক্তার হইতে পারতাম না আর কি। আমরা সবাই এত ভয় পাইতাম সবকিছুতে। আমি তো চান্সই পাই নাই। আব্বু তো রাজশাহী মেডিকেলে চান্স পাইছে, ক্লাস করছে এক সপ্তাহ, দেন পালায় চলে আসছে। কেন লিটারালি পালায় চলে আসছে? প্রেসার মেবি অনেক, প্রেসার বেশি, এন্ড আব্বু হচ্ছে মানে ব্লাড এগুলো নিতে পারে না একটু, অনেকে হচ্ছে সমস্যা হয়। হ্যাঁ একটু সমস্যা থাকে। ইভেন আমারও আসলে মানে অনেক সেনসিটিভ কাজ করতে অনেক ভয় লাগে। ইভেন এখন সার্কিটের বানাইতেই ভয় লাগে, আর মানুষের শরীর নিয়ে কাজ করতে হলে তো আরো সেনসিটিভ। আর আমার মেডিকেলের পরীক্ষা শেষ হইলো, চান্স তো মিস হইলো তো হইলোই, কোনো মতে পাস আসলো। দেন এক সপ্তাহ পরে ছিল আমাদের এমআইএসটি পরীক্ষা। এমআইএসটি পরীক্ষা কিন্তু অনেক শুরুর দিকে হয়েছে, তখন কিন্তু আমাদের কারোর মনে হয় না ফুল প্রিপারেশন কমপ্লিট ছিল, ফুল প্রিপারেশন ছিল না। আমরা জাস্ট সবাই শুনছি যে এমআইএসটিতে মানে এইচএসসির মতো কোশ্চেন আসে, জাস্ট এইচএসসি লেভেলেরগুলো ভালো মতো পেরে গেলেই হয়। তো আমি জাস্ট পরীক্ষার আগে ওগুলাই রিভাইজ দিয়ে গেলাম। রিভাইজ দিয়ে এমআইএসটি ভর্তি পরীক্ষা যখন বসলাম, দেখলাম যে অ্যাকচুয়ালি ট্রু, যতগুলো কোশ্চেন আসছে সবগুলাই হচ্ছে এইচএসসি লেভেলের আর কি, সবগুলো কোশ্চেনই। ওইখানে তো মেইনলি বেসিক্যালি তোর হচ্ছে বোর্ড কোশ্চেন টাইপের কোশ্চেন করে। প্রবলেমটা হচ্ছে টাইম অনেক থাকে প্রত্যেক কোশ্চেনে, আর কাট মার্ক উঠাবে অনেক বেশি, অনেক বেশি উঠে। তো আমি কিছু ছোটখাটো ভুল করছিলাম, এই কারণে আমি একটু টেনশনে ছিলাম যে আমার চান্স হবে নাকি হবে না। তো এমআইএসটি পরীক্ষার পরে যেহেতু একটা রিটেন পরীক্ষা, তো এই জন্য আমার মানে ইচ্ছা ছিল অনেক ভালো করার, কিন্তু আনফরচুনেটলি এটার জন্য আমার প্রত্যেক দিন মনে হয় আমি ওয়েবসাইট চেক করতাম এক সপ্তাহ পর থেকে যে কোন দিন রেজাল্ট দেয়, এবং ওই টাইমটা আমি মানে লিটারালি কখনো ভুলবো না অ্যাডমিশন ফেজে। এই কথাটা শুরু করার আগেই আমি বললাম যে কেউ যত ভালো স্টুডেন্টই হোক, অ্যাডমিশন ফেজ সবারই একটা হতাশার জায়গা, সব সময়, পরীক্ষার আগেও পরীক্ষার টাইমেও। তো এমআইএসটি পরীক্ষার রেজাল্টের প্রথম মেরিট লিস্টে 400 মনে হয় 27 জনের নাম দিছিল, এন্ড 427 জনের মধ্যে আমি ছিলাম না। আমার পরীক্ষা কিন্তু ভালো হয়েছিল, জাস্ট ছোট দুই একটা ভুল করছি, বাট 427 জনের মধ্যে আমার নাম নাই। যেখানে হয়তো অফলাইন প্ল্যাটফর্মগুলো যখন পরীক্ষা দিতাম তখন র্যাঙ্ক ভালোর দিকে থাকতো, অ্যাটলিস্ট 200-র মধ্যে বা 300-র মধ্যে থাকতাম। তো 427 জনের মধ্যে নাম না থাকা অবস্থায় প্লাস পরীক্ষাও ভালো দিছি, তো আমি পুরা হতাশ হয়ে গেছিলাম। দেন ওই রাতে হচ্ছে বিউপির রেজাল্ট দিছে, একই রাতে এমএসটি মিস করলাম, বিউপি রেজাল্ট দিছে, ওইটাই আবার আমি চান্স পেয়ে গেছি। ওটা আবার মেরিট দেয় নাই, কিন্তু এটা আমার চান্স হয়ে গেছে। দেন অনেক খুশি হয়েছিলাম, যে যতটুকু খুশি হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম আর কি, কারণ ওই যে ভ্যালিডেশনটা পাওয়া যায় যে আচ্ছা ঠিক আছে। ওই টাইমটা আমি রিয়ালাইজ করতে পারছি যে কারোর যখন অ্যাডমিশনে কোনো একটা জায়গায় হয়ে যায় তখন আর কি কতটা খুশি লাগে, এতটা পরিশ্রম। ভাই মনে হয় যে এত যা পাথর ইটের যা ছিল বুকের উপর মাথার সব সরে গেল, অনেক রিলিফ। কারণ একটা পিস আসে ভাই, একটা জায়গায় এক্সপেকটেশন রাখার পরে যখন ফুলফিল না হয় এটা অনেক বেশি খারাপ লাগা স্বাভাবিক। আর বিউপিতে দেন হয়ে গেল আর কি। এরপরে হচ্ছে এরপরের অ্যাডমিশন টেস্টটা মেবি হচ্ছে ডিরেক্টলি আইইউটির ছিল মোস্ট প্রবাবলি, এমএসটি বিউপি ডিউ ছিল, তো ডিউ ছিল, হ্যাঁ রাইট, ডিউ ছিল, ডিউর পরে আইইউটি ছিল। হ্যাঁ ডিউ পরীক্ষার ক্ষেত্রে আমি হচ্ছে ওই যে বায়োলজি দেওয়ানো লাগবে, আর বায়োলজি আমার অবস্থা করুণের চেয়েও করুণ। তো ওই বায়োলজির ক্ষেত্রে আমি হচ্ছে জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে পড়া শুরু করলাম, অ্যান্ড দেন ঢাবির পরীক্ষাটা দিলাম, মোটামুটি হয়েছিল, মোটামুটি ভালো হয়েছিল আর কি। বায়োলজিটা একটু বেশি খারাপ হয়েছিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক ভালো হয়েছিল। আর এরপরের পরীক্ষাটা, আচ্ছা ঢাবির রেজাল্টটা সম্পর্কে বলিনি। ঢাবির রেজাল্ট দিছিল হচ্ছে বুয়েট রিটেনের মোটামুটি 4-5 দিন আগে, রিটেনের 4-5 দিন আগে রেজাল্ট দিছিল, রিটেনের 1 সপ্তাহ আগে, প্রায় 1 সপ্তাহ আগে দিছিল, জুনের 6 তারিখ মেবি, আর 10 তারিখ ছিল বুয়েট রিটেন। তো জুনের 6 তারিখ যে রেজাল্ট দিল তখন হচ্ছে গিয়ে আমি দেখলাম যে আমি যেরকম র্যাঙ্ক এক্সপেক্ট করছিলাম আমার ওইরকমই আসছে। অ্যান্ড ওই যে বললাম বায়োলজি বেশি খারাপ দিছি, আমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনেক ভালো মার্ক ছিল, আর বায়োলজিতে একদমই খারাপ, মানে 25-এ মনে হয় 12 না 13 পাইছিলাম বায়োলজিতে, আর পিসিএম এ মনে হয় 20-এর আশেপাশে ছিল সব। এখন তো ঢাবির রেজাল্টে এরকম ভালো র্যাঙ্কই আসছে মোটামুটি। আর ঢাবির পরে ছিল বুয়েট প্রিলি পরীক্ষা, এন্ড বুয়েট প্রিলির জন্য হচ্ছে সবাই এমসিকিউ সলভ করে যায়। তো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমি একদমই আসলে মানে পরীক্ষা জাস্ট 2-3 দিন আগে মনে হয় এমসিকিউ সলভ করছিলাম, এই এক্সাম নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম, সত্যি কথা যেটা, একদমই প্রিপারেশন নেইনি। তো এই বুয়েট প্রিলি পরীক্ষা হচ্ছে আমি দিলাম ইজিলি, একদম ভালো হইলো সবচেয়ে। দেন বুয়েট প্রিলির পরে ছিল হচ্ছে আইইউটি পরীক্ষা। আইইউটি পরীক্ষাটা হচ্ছে 2 জায়গাতে দেওয়া যায়, একটা হচ্ছে আইইউটির ক্যাম্পাসে, একটা হচ্ছে বুয়েটের ক্যাম্পাসে। অ্যান্ড সবারই মনে হয় ইচ্ছা থাকে যে ওই রেড ইভেন্টটা একটু ঘুরে দেখার। আমি চাইছিলাম যে আমার সেন্টারটা আইইউটি হোক, আমি ওটাই ফার্স্ট প্রায়োরিটি দিতে চাইছিলাম, তাহলে আমি হয়তো ওইখানে গিয়ে পরীক্ষাটা দিতে পারতাম। বাট আব্বু আম্মু বললো যে শুধু শুধু গাজীপুরে যাওয়ার দরকার কি, আমার বাসা থেকে কাছেই তো পরীক্ষা দিতে পারতেছি। তো আইইউটির পরীক্ষাটা আমার বুয়েটের ইসিই ভবনে পড়লো আর কি, যেখানে আমি এখন ক্লাস করি আর কি।
তো ইসি ভবনে আমি সবচেয়ে মনে হয় জীবনের সবচেয়ে ভালো পরীক্ষা দিলাম, আইইউটি ভর্তি পরীক্ষা। ওইটাই কি তোমার ওই ভবনে দেওয়া শেষ এত ভালো পরীক্ষা? এর সাথে ভালো পরীক্ষা, এক্স্যাক্টলি ভালো একটা পয়েন্ট বলছো আসলে। এই ভবনে মনে হয় না এর চেয়ে ভালো আর কোনো পরীক্ষা দিছি। তো আইইউটি পরীক্ষা আমার সবচেয়ে ভালো হয়েছিল, কারণ আগের দিন আমি এটা নিয়ে কোনো প্রেশার নেই ব্রেনের মধ্যে, একদমই প্রেশার নেই। তো এই পরীক্ষা আমার সবচেয়ে ভালো হলো, পরীক্ষা দিয়ে আমি বুঝছি যে অনেক ভালো রেজাল্ট হবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে রেজাল্ট দেওয়ার ডেট ছিল 4-5 দিন পরে, মেবি রেজাল্ট ওই দিন রাতে রেজাল্ট দিছে। তো আমি এক ভাইয়ের কাছে পড়তাম আর কি, তো আমরা তখন ওই রাতের বেলায় মানে এসে ঘুম দিলাম, ঘুম দিয়ে সন্ধ্যাবেলার দিকে রাতের বেলার দিকে ওই ভাইয়া হচ্ছে আমাদের একটা জুম মিটিং ডাকলো, কেমন পরীক্ষা হয়েছে সবার, কেমন কি। এই মিটিংয়ে থাকা অবস্থায় রেজাল্ট দিয়ে দিছে। অ্যান্ড আমি হচ্ছে সর্বপ্রথম আনমিউট করে বলছিলাম যে ভাইয়া আইইউটি রেজাল্ট দিছে। অ্যান্ড ওই মিটিং থেকে আমাদের আইইউটি ফার্স্ট ছিল কিনা মনে নেই, সেকেন্ড ছিল, আইইউটি সেকেন্ড ছিল, ফোর্থ ছিল, তো আমরা ওখানে ছিলাম আর কি। তুমি কততম ছিলে? আমার ছিল 43 ছিল আর কি। ওয়াও, গ্রেট। কার পাশে বসে আছি ভাই, আসলে ওই যে বললাম আইইউটি পরীক্ষা আনএক্সপেক্টেডলি সবচেয়ে ভালো হয়েছে আমার ভাই, বের হয়ে যাওয়া উচিত। আনএক্সপেক্টেডলি সবচেয়ে ভালো হয়েছে। এন্ড দেন আইইউটির পরে ছিল ডিউ রেজাল্ট দিল, এন্ড ডিউ রেজাল্টের পরে হচ্ছে বুয়েট রিটেন। এন্ড এই পরীক্ষার আগে আমি যত পরিমাণে প্রেশার নিছি, আমি মনে হয় বিন্দুমাত্র মানে এর চেয়ে বেশি প্রেশার কোথাও নেই। এই বুয়েটের রিটেনের আগের সপ্তাহে আমার সব রিভাইজ দেওয়া লাগবে। এতদিন সব পড়ছি, কিন্তু এই পড়া রিভাইজ দেওয়া কিন্তু অনেক পেইনফুল একটা কাজ। এই এক সপ্তাহে সব রিভাইজ তো দিতে পারিই নাই, বরং মাথা আওলায় ফেলছি, একদম কনফিডেন্ট ছিলাম না আর কি পুরাপুরি। মডেল টেস্ট দিতাম, বাট তাও কনফিডেন্ট ছিলাম না খুব একটা। পরীক্ষার আগের দিন আমার টার্গেট ছিল যদিন কিছু পড়বো না এবং ঘুমাবো তাড়াতাড়ি। খুব ফলো হয়েছে ওইটা, খুব ফলো হয়েছে। মন খুঁতখুত করতেছিল যে কিছুই পড়বো না, এটা কেমনে সম্ভব, কালকে আমার সবচেয়ে বড় অ্যাডমিশন টেস্ট। এই ভাবনাটাই আমার সবচেয়ে মনে হয় একটু বড় ভুল ছিল, যে সবচেয়ে বড় অ্যাডমিশন টেস্ট, এই ভয়টাই আর কি পরীক্ষাটা মেবি আমার একটু কিছুটা হলেও খারাপ দেওয়া ভাই। হয়েছে। তুই কথা বলিস না, কিছুটা খারাপ হইছে, হ্যাঁ প্রিপারেশন নেই নাই ভাই, এক্সপেকটেশনের মতো না দিতে পারলে, এক্সপেকটেশনের মতো না দিতে পারলে কি করব? বলিস না ভাই, থাম, হ্যাঁ বলতে থাক। যেটাই হোক, বুঝতে পারছি তুমি টপার হই, তাই বলে এইভাবে আমাদের ছোট করার অধিকার তোমার নাই। এন্ড আমি মোটামুটি সব টাইপের সিচুয়েশনের জন্য প্রিপেয়ার্ড ছিলাম, যে কোশ্চেন যেটাই হোক, যেটাই সহজ আসুক, যেটাই কঠিন আসুক, ব্যাকআপ প্ল্যান আমার রেডি ছিল। বাট কোশ্চেনটা একটু মেবি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, যে হঠাৎ করে ম্যাথ কোশ্চেনটা আমাদের কঠিন ছিল একটু বেশি। তো আমি বুঝি নাই যে তোমার ম্যাথ কোশ্চেনটা আবার কঠিন হবে, কারণ আগের বছরেও ম্যাথ কোশ্চেনটা কঠিন ছিল। আমি প্রেডিক্ট করছিলাম যে হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রি কঠিন হবে। তো তাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারছিলাম যে হয়তো একটা সিট চলে আসবে আর কি। অ্যান্ড দেন আমার পরের পরীক্ষাটা ছিল সিকে রুয়েট, যেটা হচ্ছে আমাদের সব ফ্রেন্ডদের একসাথে খুলনা ঘুরতে যাওয়ার কথা। খুলনায় ছিল, আমি খুলনায় দিছিলাম আর কি। তো আমার সেন্টার ছিল কুয়েটে, বাট ওই পরীক্ষাটা আমি আসলে পরে আর দেই নাই, কারণ আমি একদম চিলে চলে গেছিলাম। 10 তারিখ পরীক্ষা শেষ, আমি আজকে থেকে ফ্রি। এই জিনিস যখন ভাবা শুরু করলাম, আমার আর কোনো পড়াশোনা হয়নি। তারপরে আমি আর খুলনা যাওয়ার মতো এনার্জিও ছিল না। এই পরীক্ষা আমি আর দেন ফাইনালি আর দেই নাই আর কি, যেহেতু আমার অলরেডি ঢাবি এবং আইইউটি দুইটাই আলহামদুলিল্লাহ হয়ে গেছিল। তো দেন আমরা অ্যাডমিশন টেস্ট শেষ পুরোপুরি, ওটাই আমার লাস্ট অ্যাডমিশন টেস্ট। ফাইনালি 19 তারিখ, মানে পরীক্ষার 9 দিন পরে, 10 তারিখ পরীক্ষা, 19 তারিখ রেজাল্ট দিল। তো আমি ভাবি না এত দ্রুত দিবে। আমি কি করতাম, কাজটা ঠিক করতাম না, বাট যেটাই করতাম সেটা হচ্ছে পরীক্ষারই 6-7 দিন পর গিয়ে আমাদের ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপে খালি রাত 7টা-8টার দিকে খালি আমি গিয়ে বলতাম মামারা রেজাল্ট দিছে। তো আমি এই কাজটা খালি করতাম এবং সবার থেকে ইচ্ছা করে গালি খাইতাম আর কি। এন্ড দেন ফাইনালি যেদিন অ্যাকচুয়ালি রেজাল্ট দিল, ওই দিন আমার কথা কেউ বিশ্বাস করে না। লায়ার শেফার্ডের মতো কাহিনী আমার সাথে হয়েছে। ওই দিন কেউ আমার বিশ্বাস করে না আসলে রেজাল্ট দিছে কিনা। দেন সবাই নিজে চেক করার পরে দেন হচ্ছে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি রেজাল্ট দিছে আর কি। এরপরে আর কি আলহামদুলিল্লাহ দেন আমার ট্রিপলি পাইলাম আর কি, আব্বুর সাবজেক্টে পাইছি। এন্ড এটাই তো, এরপর থেকে লাইফ এখন চলতেছে। না, ফার্স্ট চয়েস ছিল আমার কম্পিউটার সায়েন্স, মানে আব্বুর রাইভাল হওয়ার কথা ছিল, কিন্তু আব্বুর এলাই হয়ে গেছে এখন, এক টিমে চলে আসছে। এটাই তো আমার ইলেকট্রিক্যালি এখন পড়তেছি। এখন এই তো আলহামদুলিল্লাহ লাইফ ভালোই চলতেছে। অনেক বেশি বড় করে ফেলছি, দুঃখিত। অভিক, বলো তোমার এক্সপেরিয়েন্স, তোমার অ্যাডমিশন ফেজ কেমন ছিল? আচ্ছা, আমার অ্যাডমিশন ফেজের এক্সপেরিয়েন্সটা যদি একটু ডিটেলসে বলতে যাই, তো আমার বড় হওয়া, আমার স্কুল লাইফ, কলেজ লাইফ সবগুলাই হচ্ছে আমার নড়াইলে। আমার যখন স্কুল লাইফে আমি যখন ছিলাম এসএসসির আগে, আমার বেশ কিছু ফিজিক্যাল লিমিটেশন বা প্রবলেম ধরা পড়ে। তো ওইটার জন্য মানে আমারও ইচ্ছা ছিল যে, নটরডেমের নাম শুনছি, হ্যাঁ এনডিসির নাম, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ইচ্ছা ছিল যে ওইখানে ভর্তি হই, অ্যাডমিশন টেস্টটা দিই। আরও যেহেতু হচ্ছে অনলাইনে হয়েছিল এবার টেস্টটা, আমাদের একটা অনলাইনে ছিল ভাই, কি এক পরীক্ষা। তো আমার মেন্টালিটিটা এরকম ছিল যে পড়ি আর না পড়ি, অন্তত ফর্মটা তুলে এক্সামটা দিই, যদি কোনোভাবে টিকে যাই দেন বাড়ি ম্যানেজ করতে পারবো। কিন্তু আমার হচ্ছে ওই প্রবলেমগুলোর জন্য আমার মানে চলাফেরা, লাইফস্টাইল, থাকা খাওয়া সব কিছু মিলে আমার একটা লিমিটেশন চলে আসে।
সো ওইটা মিলায়ে পরবর্তীতে বাড়ির থেকে আর কি পারমিশন পাই নাই ঢাকায় আসার, যে পরবর্তীতে বুঝি যে এই ডিসিশনটা অ্যাকচুয়ালি বেস্ট একটা ডিসিশন ছিল। কারণ আমি যদি ওই মোমেন্টে ঢাকায় চলে আসতাম তাহলে আমার ফিজিক্যাল কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যাইতো, অনেক বেশি খারাপ হয়ে যেত। সো তারপরে কলেজে যখন উঠলাম, আমার বাবা মেইনলি হচ্ছে একটা কলেজের ফিজিক্সের প্রফেসর, টিচার। তো বাবা আর কি ফিজিক্স আর ম্যাথ পড়াইতেন। তো আমি বাবার কাছে ফিজিক্স ম্যাথ দুইটাই বাবার কাছে করছি, বাইরে কোনো জায়গায় করি নাই। আর আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে করোনা ছিল মানুষের জন্য অভিশাপ, বাট করোনা আমার জন্য ছিল আশীর্বাদ। এটা একটা রিজন আছে। রিজনটা কি, করোনার টাইমে আমি একজন মানুষের সংস্পর্শে আসতে পারছিলাম, এটা আমার মানে খুবই সৌভাগ্যের ব্যাপার। যে তার কাছে যদি আমি না পড়তাম, আলটিমেটলি কেমিস্ট্রির প্রতি আমার যে এখন যে অ্যাফেকশনটা কাজ করে বা যে প্যাশনের জায়গা থেকে আমি কেমিস্ট্রি ডেপতে আসছি, ওই প্যাশনটা আমার ক্রিয়েট হইতো না। তো স্যার ওই টাইমে হচ্ছে অনলাইন ব্যাচ লঞ্চ করেন। অনলাইন ব্যাচ বলতে যে এখন অনলাইন এডুকেশন বা প্ল্যাটফর্ম যেভাবে পড়াই বা করাচ্ছে এরকম না, জুমে লিখে পড়াইতো আর কি খাতায়, মানে জুমে লিখাইতো না স্যার। স্যার হচ্ছে স্যারও হোয়াইট বোর্ড ছিল, হোয়াইট বোর্ডে লিখেই পড়াতেন। তো স্যারের কাছে যখন পড়া শুরু করি আলটিমেটলি, তো কেমিস্ট্রির যে আসলে যে মজাটা না, যে ফিলটা, ওই ফিলিংটা আমার মধ্যে মানে খুব বাজেভাবে আর কি ভর করে বসে। এখন কেমন মজা লাগতেছে? এখনো মজা লাগতেছে, বাট পরে আসতেছি। তো কাহিনী হইতেছে যে ওই বাবা তো ফিজিক্স আর ম্যাথ পড়াইতেন, বাবার কাছে ফিজিক্স ম্যাথ করতাম ব্যাচেই। তো বাবা আসে যখন রুমে আসছে, ধরো পড়াইতে যাওয়ার আগে বাবা বলছে তুই কি পড়তেছ? তো আমার কাছে ঘোষারের বই থাকতো আর নাকসার কেমিস্ট্রি পড়তেছি। পড়ায় আসছে বাবা রাতে, তুই এখন কি পড়তেছ? কেমিস্ট্রি পড়তেছি। এবার বাবা বলতেছে কি, আচ্ছা তুই কি আসলে কেমিস্ট্রি ছাড়া অন্য কিছু পড়িস নাকি, মানে তোর কি অন্য কোনো সাবজেক্টে পাস করা লাগবে না? করা যাবে, সমস্যা নেই, পড়তে তো লাগি। মানে আলটিমেটলি স্যারের কাছ থেকে পড়ে আমি ইভেন এখনো আমার এই যে অনার্স লাইফে ছোট ছোট যে বেসিকগুলা বা কনসেপ্টগুলা খুব ভালো বলতো আমি হচ্ছে কাজে লাগাইতে পারি। এই জন্য আমি যত স্টুডেন্টেরই পড়াই, আমার ইন্টার বা অ্যাডমিশন লাইফে যত স্টুডেন্ট আছে, আমি প্রত্যেককে একটা কথাই সবসময় বলি যে তোমরা স্কুল লাইফ বা কলেজ লাইফ থেকে যেই সাবজেক্টই পড়ো না কেন, প্রত্যেকটা সাবজেক্টের ছোটোখাটো খুঁটিনাটি যে কনসেপ্ট বা বেসিক আছে, এগুলো ডেভেলপ করে যাওয়া উচিত। কেন? কারণ তুমি যখন একটা অ্যাডমিশন স্টেট পার হওয়ার পরে যে কোনো একটা ভার্সিটিতে তুমি হচ্ছে অ্যাডমিশন নিবা, তুমি আলটিমেটলি দেখবা ওইখানকার যে কোনো সাবজেক্ট পড়তে গেলে এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগে। আমরা ইন্টারে যা পড়ে আসছি এখনো কিন্তু সেইগুলা কাজে লাগতেছে। সো মেইনলি প্রবলেম যেটা হয়ে যায়, যেটা আমরাও আলটিমেটলি এই অনার্স লাইফে এসে ফেস করতেছি, সেটা হইতেছে ধরো যে আমাদের তো শর্ট সিলেবাস ছিল। আর অপমান করার দরকার নাই ভাই, শর্ট সিলেবাস থাকার কারণে অনেক চ্যাপ্টার কিন্তু ফিজিক্সের আমাদের ছিল না। বাট এখন আমার কেমিস্ট্রিতে মেজর করতেছি, সো মাইনর আমার কিন্তু ফিজিক্স ম্যাথ করাই লাগতেছে। সো ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো যেমন হচ্ছে ম্যাগনেটিজম ছিল না, সো অপটিক্সের আবার কিছু টপিকও ছিল না। তো ওইগুলা যখন এখন আমাদের মাইনর বা নন ডিপার্টমেন্টাল কোর্স করতে হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি অপূর্ব ভাইদের এইচএসসি ক্লাস করে আসা লাগে, তারপর হচ্ছে আমাদের এগুলো পড়া লাগে। সো ওই আমার ইন্টার লাইফ থেকে আসলে সত্যি বলতে কেমিস্ট্রির প্রতি একটা ভালোবাসা বা প্যাশন যেটাই বলো না কেন, ওটা তৈরি হয়ে যায়। তারপর তো আলটিমেটলি আমার যখন এইচএসসি আসলো, ফার্স্টে যে ডেটটা আমাদের দিছিল এইচএসসি, আমাদের ডেট তো চেঞ্জ হইলো। তো ওই ডেটে না যদি এক্সাম হইতো, তাহলে আমি মানে বলতে পারি আমার আলটিমেটলি যে কোথায় খুঁজে পাওয়া যাইতো এটা আসলে বলা মুশকিল। রিজন ছিল, ভ্যালিড রিজন ছিল, করোনা গেল বা কলেজের প্রেশারটাও আমরা ওইভাবে ফিল করি নাই। সো ওইভাবে কিন্তু আমরা মানে পড়াশোনার যে প্রেশারটা আমরা কিন্তু ওইভাবে বুঝি নাই, কারণ করোনা পরবর্তী ব্যস্ত আমরা। তো আলটিমেটলি যেটা ঘটলো, ওই যে টাইমটা আমাদের দিল, ওই টাইমটা আমার জন্য কাইন্ড অফ একটা ব্রেক থ্রুর মতো কাজ করছে। এবং ওই মোমেন্টে অপার ভাইয়ের ক্লাস আমি করব, এটা আমার মেইন রিজন ছিল, বা আমার প্রিপারেশনও নেওয়া হবে। তো ওই টাইম থেকে হচ্ছে আমার অপার ভাই, অভিদা, সাকিব ভাই, তারপর স্বজনদা ক্লাস নিতেন ম্যাথের, উনিও ক্লাস নিছেন। একটু ইন্টারাপ্ট করি, আমার হচ্ছে তোর কিছুদিন আগে একটা মডার্ন ফিজিক্সের উপর কোর্স ছিল। তো আমরা হয়তো এইচএসসি তে থাকতে একটা প্রমাণ থাকে মাইকেলসন মর্লির একটা পরীক্ষা, কেউ জীবনে ওটা পড়ছি বলে মনে হয় না, খালি সিদ্ধান্ত পড়তাম। বাট আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইফে এসে এটা ফুল প্রমাণ পড়া লাগে। এখন একদমই না বুঝে মুখস্থ করাটা একটু টাফ, তো এই প্রমাণ তো বুঝতে হবে। এই জন্য আমি বসে বসে অপার ভাইয়ের অ্যানিমেশন দেওয়া ভিডিও মাইকেলসন মর্লির, ভাই হচ্ছে এই জিনিসগুলো অ্যানিমেশন দিয়ে এত সুন্দর করে পড়াইতো। আমি মনে হয় সবগুলো চ্যাপ্টারই করছিলাম, যেগুলো একটু ফিল করা কঠিন হইতো, সবগুলো অ্যানিমেশন দিয়ে অনেক সুন্দর করে ভাই পড়াইছিল। দেন হচ্ছে ওর আগেই আমাদের যারা নড়াইল বা যশোর ওই টাইম এলাকাতে আমরা যারা থাকি, ঢাকাতেও আছে নাকি আমি জানি না, থাকতে পারে, প্রি মেডিকেল বলে একটা টার্ম প্রচলিত আছে, প্রি মেডিকেল। সো ওই ইন্টারের আগেই মেডিকেলের প্রিপারেশন বা কোচিং করানো শুরু হয়। সো কাহিনী হচ্ছে আমার বাবার খুব ইচ্ছা যে তার দুই ছেলে, আমরা দুই ভাই,
তো দুই ছেলের, আমি হচ্ছে ছোট, দুই ছেলের এক ছেলে ডাক্তার হোক, তো দাদারে কোনোভাবে ডাক্তার বানাইতে পারে নাই। তো এখন সেই গুরু দায়িত্ব এসে পড়ছে কার? অভিকের পরে। এখন আমার আবার পার্সোনালি মেডিকেলের প্রতি কোনো ইন্টারেস্ট কাজ করে না। তো এটার মেইন রিজন হচ্ছে ওই যে ব্রেন ওয়াশ বলে না, দাদা আমারে খুব ব্রেন ওয়াশ করছে, মেডিকেলে ওই মেডিকেলে এই তুই যাইতে পারবি না, এই করতে পারবি না, কারণ ওরও ইচ্ছা না যে আমি মেডিকেল সাইডে যাই। তো তারপরে ভর্তিতে ও আমার কি করতো, ও যখন দেশে ছিল তো বাইরে থেকে অনার্স করছে, আমার ঢাকা ভার্সিটি এনে ঘুরাইতো, বুয়েট এনে ঘুরাইতো, যেই হতো। তারপর লাস্টে নিয়ে যাইতে হচ্ছে মেডিকেল, লাস্টে নিয়ে যাইতে হচ্ছে ডিএমসি তে। এখন ঢাকা ভার্সিটি এসে ঘুরাই বলছে দেখছস বিল্ডিং গুলো দেখছস কত পরিষ্কার পলিশ বিল্ডিং, এবার ডিএমসি তে নিয়ে যায় কই দেখছস কি নোংরা অবস্থা, এখানে কোনো মানুষ পড়ে। এইগুলো আর কি খুব মজার ব্যাপার ছিল। তো সাদমান ভাই কিন্তু তোরে মারবে, সাদমান ভাইয়ের সাথে পরে আমি পরে deal করা পার্সোনালি যাবে। বুঝে নিব। আলটিমেটলি হচ্ছে তখন আমার বাবা কি করেন, বাবারই এক স্টুডেন্ট মেডিকেলে পড়তো, নাম বলবো না, নাম বলে চাকরি থাকবে না। এখন তার কাছে হচ্ছে প্রি মেডিকেলের জন্য তার কাছে বায়োলজি পড়াইতো, বায়োলজি এবং কেমিস্ট্রি। এবং আমাদের একটা গ্যাং ছিল, গ্রুপ ছিল আমাদের, এবং ওই গ্রুপে আমরা 7-8 জন ছিলাম। এবং ওই 7-8 জনের মধ্যে একজনও আমরা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম না, কেউ ছিল ভার্সিটি অ্যাসপিরেন্ট, কেউ ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, সবাই পড়তো বায়োলজি। হ্যাঁ। এখন ওই ক্লাস যখন আমরা করতে যাইতাম, ওনার ক্লাসটা ভাই আমার কাছে চরম লেভেলের বোরিং লাগতো। এটা 233 পৃষ্ঠায় আছে, বের করো 233 পৃষ্ঠা। ডাব্লিউবিসির আয়ুষ্কাল কত? গোল দাও। অনুচক্রিকার আয়ুষ্কাল কত? গোল দাও। অনুচক্রিকা এভাবে কাজ করে, এটা পড়ে নিবা, মুখস্থ করে ফেলবা। বললাম ভাই এটা কেমনে কাজ করতেছে একটু বুঝান। তোমাকে তো বুঝতে বলছি, এত বুঝে তুমি কি করবা? এত বুঝে তো লাগবে, তোমার তো মেডিকেল এমসিকিউ আসবে, তুমি দাগাবা। তারপরে কি হলো, কেমিস্ট্রি তো আমি মেজবা স্যারের কাছ থেকে ফার্স্ট থেকে পড়তেছি। তো উনি কি করতো, 3rd চ্যাপ্টার আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, এটা কিন্তু খুব বেসিক একটা চ্যাপ্টার। তো উনি কি করতো, ওই যে হাইব্রিডাইজেশন আছে ওই চ্যাপ্টারে, সংকরণ, উনি বলতো এই সংকরণ গুলো তোমরা মুখস্থ করে ফেলো। বললাম আরে ভাই সংকরণ কেন আমি মুখস্থ করবো? সংকরণ তো বোঝার জিনিস, তোমার আমি মুখস্থ করতে বলছি না, একটা কোশ্চেন কেন করো? এটা করা উচিত না। তারপরে ওনার কথা শুনে আমি পীর মাইনা করলাম। আমাদের যে গ্যাংটা ছিল ওই গ্যাংটা ধরে আমরা বললাম পড়বই না, বাদ। 7-8 জন মিলে আমরা একবারে বাদ দিলাম, যা বন্ধ করলাম। এইচএসসি তো গেল, এইচএসসি খুব ভালো মতোই মোটামুটি এক্সাম দিলাম, দেওয়ার পরে রেজাল্টও হয়ে গেল, রেজাল্টও আসলো, ভালোই আসলো। আসার পরে এখন তো মানে ফুললি হচ্ছে অ্যাডমিশন পিরিয়ডের কাজ শুরু হবে। তো বাবা তখন আমাকে বললো যে তোর মেডিকেলে তুই ওর কাছে পড়া শুরু কর। তো আমি বললাম যে না, আমি ওনার কাছে আমি পড়বো না এবং আমি মেডিকেল কোচিং করবো না। আমার ইচ্ছা আমি ডিউ অ্যাসপিরেন্ট ভার্সিটি কোচিং করবো। ধরো খাইতে বসছে সময় বাবার সাথে আমার এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, মেডিকেল যদি না পড়িস তোর পড়ালেখা করার দরকার নেই, তোর কিছু করতে হবে না, তুই যা ইচ্ছে তাই কর, তোর ব্যাপারে আমি নাক গলাইতে যাবো না। মানে এটাও বাবার দিক থেকে হওয়া স্বাভাবিক, কারণ তার একটা অনেক ইচ্ছা কোনো না কোনো একটা ছেলে ডাক্তার হবে, হ্যাঁ, সে সেইভাবেই তৈরি করার ট্রাই করতেছে। এখন লাস্ট মোমেন্টে যায় যদি ছেলে বলে আমি মেডিকেল পড়বো না, সো এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু ফার্স্টের দিকে আমি বাবারে বুঝাইতে পারতেছি না যে আমার আসলেই মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা নেই। তো লাস্টে আমি না পেরে আমি বলছি যে তুমি যদি মনে করো যে আমার ওনার কাছে পড়তে যাইতেই হবে, না পড়লে মানে আমার হবেই না, যদি প্রেশারাইজ করো, হ্যাঁ আমি পড়বো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার বাবার নাম হচ্ছে অসীম চক্রবর্তী, অসীম স্যার নামে চিনে সবাই। কিন্তু মেডিকেল হলে যখন আমি ঢুকবো সেই মোমেন্টে তো আর অসীম স্যার থাকবে না, আমার তো আর প্রেশারাইজ করতে পারবে না। তুমি আমার মেডিকেল কোচিং করাইলা, আমার ভার্সিটি কোচিং করতে দিলা না, বা আমার প্যাশনের জায়গায় যাইতে দিলা না। তখন লাভটা কি হবে জানো? লাভটা হবে ওই মেডিকেল এক্সাম হলে যায় আমি ইচ্ছা মতো আমার মনে যা আছে আমি কিন্তু দাগাই দিয়ে আসবো, নেগেটিভ মার্কিং করে পজিটিভ কি আমার নাম্বার থাকবে নেগেটিভে, খুঁজে পাবা না। আর এর ফলশ্রুতিতে মেডিকেলে আমার চান্স হইলো না, আর ওই পাশে কিন্তু আমার ভার্সিটি প্রিপারেশন নিতে দাও না, আমার ভার্সিটিতেও চান্স হবে না। সো আমার লাইফ কিন্তু শেষ। যার ইচ্ছা নাই জিনিসটায়, হ্যাঁ, প্যাশন না থাকলে Passion ওখানে যাওয়ার হবে না। টোটালি ইচ্ছা না। ইভেন যাদের ইচ্ছা থাকেও ওরাও তাদের কিন্তু ইচ্ছা এখানে চলে এসে- যায়। যা ওই লাইফটাতে হ্যাঁ। যাওয়ার পরে ডিপ্রেশনে পড়ে Depression-এ যায়। পড়ে যায় মেডিকেল আর কি। এত কঠিন, মানে লেখাপড়াটা যেমন কঠিন, Obviously লেখাপড়ার কঠিন পরের হওয়া উচিতও। পার্টটা ওইটাই। আরো বেশি কঠিন, আরো বেশি কঠিন। লেখাপড়ার সো পরের পার্টটা এরপরে আরো হচ্ছে ওই টাইমটাতে আমি বললাম না, আমি আমার একেবারে ছোটবেলা থেকে আমার কাছে ওই- এটা অ্যান্টি মেডিকেল হ্যাঁ, পডকাস্ট হ্যাঁ। চলছে। Anti-medical আমি আসলে সত্য কথা বলতে আমি কিন্তু এন্টি মেডিকেলের মানুষ। আমিও anti আমি আমার- fully anti-medical। আমার কাউরে স্টুডেন্ট এটা suggest করি আমার না। স্টুডেন্ট যারা আছে আমি প্রত্যেককে আমি মানে তাদের Motivate inspire করি। মোটিভেট করি, কেন ভাই যাওয়া তুমি উচিত না? যাও, যেখানে যাও মেডিকেলে যাও না, কেন যাওয়া উচিত না, আমি তাদের ডিটেইলস এক্সপ্লেনেশন করি। ইভেন দেখা গেল গুগল থেকে একটা আর্টিকেল বের করে তাদের পড়াচ্ছি, দেখো কোন And জায়গায় proudly sector নিজের বেশি। মার্কটাও বলি যে আমি কোনো মতে পাস করছি এটা। এইটাই। দেখো আগের দিনও বুয়েটের কোশ্চেন সলভ করে গেছি। সো এইটার পরে ওই যে বললাম আমার মার সাপোর্ট আমি পেয়ে এসেছি, ওই টাইমটাতে না মার আমি মানে খুব ভালো লেভেলে সাপোর্ট পাইছি, এবং ওই সাপোর্টটা না পাইলে আলটিমেটলি এই পডকাস্টের দ্বারাই কিন্তু আমি কথা বলতাম না। বসে যেটা আছিস সত্য, তুই, দাঁড়ায় বসে কথা বলতেছিস। যেটাই হোক, রিজন হচ্ছে ওই টাইমে এসিএস এর প্রথমবারের মতো আমার মনে আছে ভার্সিটি কোর্স লঞ্চ করে এবং ওই কোর্সটাতে আমি এনরোল করব। কিন্তু এখন কথা হচ্ছে বাবা তো আমার বলে রাখছে তোর মেডিকেল ছাড়া আমি তোর কিছু করতে দিব না। এখন ওই কোর্সটার ফি ছিল হচ্ছে 3000 টাকা। এখন ওই টাকা তো বাবা দিবে না, কারণ মেডিকেল কোচিং করতেই হবে। তখন মা কি করলেন, মা আমারে টাকা দিলেন,
মা আমারে টাকা দিয়ে বললো তুই ভর্তি হ। তারপরে আমি যখন ক্লাস করতাম দেখা যাইতো হচ্ছে আমি রেগুলার ক্লাস করতেছি, মা আমার পাশে বসে আছে। সো ওই ভাইদের ভয়েস ভোকাল, তখন হচ্ছে অপার ভাই ছিলেন, তারপর হচ্ছে সাকিব ভাই ছিলেন, অভিদাদা ছিলেন, রাকিবুল ভাই তখনও হচ্ছে উনি জয়েন করেন নাই এসিএস এ, ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস ইঞ্জিনিয়ারিং না তখন ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসেন নাই, ক্লাস এমসিকিউ ক্লাস নিতেন। হ্যাঁ। পরতে রাকিব ভাই জয়েন করলেন, শুভ্র ভাই ছিলেন। তো মোটামুটি এসিএস এর কোনো ক্লাস আমার মনে হয় না আমার হচ্ছে মিস আছে। সো এই নোট খাতাগুলো এখনো আমার কাছে আছে, গোল্ড মাইন পুরা। তো ওই টাইমে আমি হচ্ছে মার কাছ থেকে যে সাপোর্টটা পাইছি, প্রতিটা আমার ডিপ্রেশন বা ওই যেটা বলতেছিল অ্যাডমিশন টাইম কিন্তু হিউজ একটা স্ট্রেসের একটা টাইম। সো ওই সাপোর্টটা যদি আমি না পাইতাম, কারণ সার্টেন টাইমের জন্য বাবা আমার এগেইনস্টে আছে, মেডিকেল কোচিং করি নাই, তো না হইলে কিন্তু আমার আসলে মানে কামব্যাক করার জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু তারপরে কি হইলো, বাবাকে মা আস্তে আস্তে বুঝাইলো যে দেখো এই তো ঘটনা, করতে যাচ্ছে না, জোর কেন করতেছ। পরে বাবাও জিনিসটা বুঝাইলেন। এবং নড়াইলে দেখা যায় যে মোস্টলি যত মেডিকেল বলো বা ঢাবিয়ান বলো, বুয়েট ইঞ্জিনিয়ারিং বলো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে বাবার হাত থেকে বের হওয়া। সো তার এক্সপিরিয়েন্স বা তার সাজেশনের দিক থেকে মানে বিকল্প আমি আসলে কাউরে দেখি না। তো তারপরে যখন মা আস্তে 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 বাবাকে নর্মালাইজ করলেন, তখন বাবা আমাকে হচ্ছে ভার্সিটি লাইনে কিভাবে আরও আগানো যায় বা প্রিপারেশন নেওয়া যায় তখন গাইডলাইন দিয়ে আগানো শুরু করলেন। দেন হচ্ছে ওর মধ্যে আসলো মেডিকেল এক্সাম। তো ওই টাইমে হচ্ছে কালনার মধুমতি সেতু হচ্ছে উদ্বোধন করা হয়। তো আমাদের সিট ফার্স্টে আমরা ট্রাই করছিলাম, ইউজুয়ালি নড়াইল থেকে যারা পরীক্ষা দিতে যায় তারা সিট ফেলায় হচ্ছে খুলনাতে। এখন আমাদেরও যে গ্যাং ছিল, আমরা বললাম সবাই তো আমরা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি অ্যাসপিরেন্ট, তো মেডিকেল প্রিপারেশন কারণ নাই। এখন আমাদের টার্গেট ছিল আমরা এই সিটটা নিব হচ্ছে কিসে জানি ওইখানে ঢাকার দিকে বা আশেপাশে আমাদের নিয়ে আসছে যে একটু ঘুরে আসবো ভাই। তো তারপরে আমরা খুলনায় নিতে চাই নাই। এখন মেডিকেলের স্লট কি হয়, যখনই ছাড়ে অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়ার সাথে সাথে কিন্তু দ্রুত বুক হয়ে যায়, অন্যান্য ভার্সিটির মতো না। তো আমরা যখন বাবা বলতেছে এই তোরা যাস না কেন, আমরা 7-8 জন প্রত্যেকে আমার বাবার স্টুডেন্ট, সো একসাথে রয়েছি, এই তোরা যা ফিল আপ করে যা, দাঁড়াও একটু যাই 10 মিনিট পরে যাই, দাঁড়াও যাই, এইভাবে ইচ্ছাকৃতভাবে আমরা টাইম লস করছি খুলনাটা ফিল আপ হয়ে যায়, যেন খুলনাটা ফিল আপ হয়ে যায়, আমরা অন্য বাসায় সিট নিতে পারি। ফিল আপ দেওয়ার কি অপশন ছিল আমাদের যে খুলনা দিব না ঢাকা দিব? হ্যাঁ ওইখানে অপশন, তোর অপশন দেয়া থাকে। তাইলে খুলনা ফিল আপ করার জন্য ওয়েট করছিলি কেন? না কারণ হচ্ছে ওই খুলনা যদি ফিল আপ না হইতো তখন তো আমাদের প্রেসারাইজ করতেছে খুলনায় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তারপরে যখন হইলো তখন আমরা দিলাম হচ্ছে সিট ফেলাইলাম আর কি, গোপালগঞ্জ দিলাম আর কি। তো গোপালগঞ্জে সিট পড়লো। তো গোপালগঞ্জে যাইতে গেলে তো তোমার হচ্ছে কালনা সেতুর উপর দিয়ে যাওয়া লাগে। তো কালনা না, এখন মধুমতি সেতু। তো সেতুটা তখন নতুন উদ্বোধন করছে, বাট উদ্বোধনের টাইমে আমরা যাইতে পারি নাই। এখন ভাবতেছি ভাই সেতু তো দেখা লাগবে, অন্যান্যরা দেখতেছি ঘুরতে যাচ্ছে, ছবি দিচ্ছে, পোস্ট করতেছে, আমাদের তো কিছু করতে হবে। আমি কি করা হচ্ছে, চলো মেডিকেল পরীক্ষা যখন দিতে যাইতেছি তখন ছবি তুলে যাবো, মেইন টার্গেট আমাদের ছবি তোলা, তারপরে হচ্ছে এক্সাম যাওয়া হবে। এবার যাওয়ার পরে ওইখানে যে আমরা ইসে নামলাম, যাওয়ার সময় নামি নাই, বাট আমরা যেই গাড়িটাতে গেছিলাম আমরা 7 জন ছিলাম হচ্ছে টোটালি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। এবং ওই গাড়িতে একটা মেয়ে ছিল, মানে সেও আমাদের ফ্রেন্ড ব্যাচমেট, ও ছিল পিওর মেডিকেল অ্যাসপিরেন্ট, ও মেডিকেলের প্রতি সেই লেভেলের ডেডিকেটেড, ও আমাদের সাথে গেছে। এখন তোদের গাড়িতে তোদের দেখে তো ভাই আমরা যাচ্ছি গান গাইতে গাইতে, আমরা গল্প করতেছি, এই করতেছি সেই করতেছি, এবার ওই মেয়ের মাও আছে সাথে। এরপরে রাস্তায় একবার গাড়ি খারাপ হইলো, আমরা ভাবলাম গাড়ি যখন খারাপ হয়েছে বাঁচা গেছে, আর গোপালগঞ্জ পর্যন্ত যাওয়া লাগতেছে না, বাড়িতেই ব্যাক করবো। তো না, ঠিকঠাক হইলো, যাই এবার আমরা এক্সাম হলে এক্সাম দিলাম। আর যখন দিতে বসলাম তখন হচ্ছে দেখি আশেপাশের স্টুডেন্ট যারা আছে খুবই মেডিকেল নিয়ে সিনসিয়ার, এক্সাম দিলাম। খুব সম্ভবত সময় স্বল্প ছিল বলে আমি 100টা দাগায় আসতে পারি না, এটা আমার খুবই একটা কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, দাগায় ফেললে শিওর ডাক্তার হয়ে যাবে, শিওর ডিএমসি, শিওর ঢাকা মেডিকেল। কেন, সময় তো ছিলই, 60 মিনিটে না দেখে চোখ বন্ধ করে তো 100টা না, দাগা। ওইখানে কাহিনী ছিল কি, আমি হচ্ছে যে কোনো এক্সামে কেমিস্ট্রি বায়োলজি থেকে দাগানো শুরু করি, যদিও মেডিকেলে মিক্স আপ কোশ্চেন থাকে মেবি, আমার খেয়াল নাই। তো আমাদের বা তোর মনে আছে কিনা, তোর হচ্ছে কেমিস্ট্রিতে এবং ফিজিক্সে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো মুখে মুখে করা যায় না, এবং সেটার পরিমাণ একটু বেশি ছিল তুলনামূলক প্রিভিয়াস ইয়ার থেকে একটু বেশি ছিল। এখন আমরা যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের কাছে তো এইগুলো সহজ, আরো ভার্সিটি অ্যাসপিরেন্ট যারা তারা তো হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করে আসছে, মেডিকেলে তো ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো ওইটা এক্সাম তো দেয়া যখন শুরু করলাম, দিয়ে টিয়ে পোলাপান দেখি বের হয়ে বলতেছে এত ম্যাথ কেউ দেয়, এত ম্যাথ দিয়ে কিভাবে মেডিকেল অ্যাসপিরেন্টের এত ম্যাথ দেয়। এবারে আননোনরা জিজ্ঞেস করেন এক্সাম কেমন হয়েছে, এত ম্যাথ দেয় মানে কি, এই ম্যাথগুলো তো খুবই ইজি ম্যাথ, এই ম্যাথগুলো পারো না, এই ম্যাথগুলো না দিলে কেন মেডিকেল এক্সাম দিতে আসছো। ওরা তো আমার দিকে তাকায় আসছে, বলে ভাই তুমি কয়টা দাগাইছো,
বললাম ভাই আমি 100টা? দেখাইছি 90টার মতো, বলে হবে কয়টা? বললাম ভাই আমি 80-82টা 80টা তো হবে। 80 তো হবেই। হবে। 90 DMC গেলে 80 তো confirm। হবেই। এবং এই যে ম্যাথগুলো এগুলো তো আমি করে আসছি, এই যে নাকসারের বই থেকে তুলে দিছে গোস, আমি জানিও না কোন জায়গা থেকে তুলে দিছে। ওইখানে নড়াইলের অনেক গার্ডিয়ান ছিল, আমরা জানি যারা আমার ব্যাচমেট পিওর মেডিকেল অ্যাসপিরেন্ট, ভাই আমাদের দিক শুধু তাকায় আছে, আমরা দেখতেছি কোন অ্যাসপিরেন্ট বের হয়ে কান্নাকাটি শুরু করে দিছে, চান্স হবে না। আমরা এখানে কেলাই থেকে আস্তে আস্তে বের হইছি, তারা তো মানে কেমন হয়েছে পরীক্ষা, জিআনটি পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে, দোয়া করেন চান্স হয়ে যাবে। এবার রেজাল্ট যখন দিল, দেওয়ার পরে আমরা দেখলাম আমরা 6 জন পরীক্ষা দিছিলাম, তো তার মধ্যে হচ্ছে 3 জন পাস করে দিলাম, বাকি 4 জন ফেল করছিল। তো পাশের তালিকায় আমিও ছিলাম। তবে সবচেয়ে মজার ব্যাপার কি, ওইখানে পিওর মেডিকেল যে প্রি মেডিকেল টেডিকেল করে এরকম যারা অনেকে এক্সাম দিছে, দেখা গেছে যে তারা হয়তো মেডিকেল পরীক্ষার রেজাল্ট দিয়ে তারা যে নাম্বার পাইছে, আমরা মেডিকেল কোচিং না করে তার থেকে বেশি নাম্বার পাইছি, বেশি পাইছি ভাই তোরা। সো দেন হচ্ছে আলটিমেটলি এটা তো মেডিকেল গেল। মেডিকেল অ্যাকচুয়ালি যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি অ্যাসপিরেন্ট এরা দেয় হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে, এছাড়া আর কোনো কিছু না। সো দেওয়ার পরে তারপর তো আমি ফর্ম তুলছিলাম হচ্ছে মেইনলি ঢাকা ভার্সিটির ফর্ম তুলছিলাম, এবং ওই যে একটা ব্যাকআপ রাখার জন্য হবে কি হবে না ওরা গুচ্ছ। তো বাবা আমার এনে খুবই ওভার কনফিডেন্ট ছিল, তোর হয়ে যাবে, আর কোনো জায়গায় ফর্ম তোলা লাগবে না। তো বললাম না, তাও তুলে রাখতে হয় ব্যাকআপ। তো তারপরে গুচ্ছ তুললাম। দেন হচ্ছে যে ওই টাইমে তো বুয়েটের ওই যে মার্কের ভিত্তিতে কি দিচ্ছিল না, যে কারা এক্সাম দিতে পারবে কি দিতে পারবে না, সিলেকশন করতেছিল, ফার্স্টে সিলেকশন। তো আমি এসিএস এ তো ভার্সিটি গুচ্ছ প্রোগ্রাম যেটা ছিল, ভার্সিটি প্রোগ্রামে ছিল। আমি কিন্তু সত্য কথা বলতে যেটা ইঞ্জিনিয়ারিং কোচিং আমি টোটালি করি নাই, আমি ভার্সিটি অ্যাসপিরেন্ট, ভার্সিটি কোচিং করছি, দ্যাটস এনাফ, ঠিক আছে। সো এখন বাবা বলছে না তোর দেখ মার্ক তো আছে, তুই এটা অ্যাপ্লাই কর। আমি বললাম আমি অ্যাপ্লাই করবো কেন, আমি জানি যে আমি এখানে হবে না, হইলেও আমি পড়বো না, তাহলে আমি কেন অ্যাপ্লাই করবো না, তুই কর, একটু করে দেখ বাবা কি হয়। এখন বাবা আমার ইচ্ছা, আমার অ্যাপ্লাই করাইলো। করার পরে দেখা গেল আমার বুয়েটে হচ্ছে ফার্স্টে আসলো, ওই সে সিলেকশনে শর্ট লিস্টে আসলো। শর্ট লিস্টে আসার পরে ওর মধ্যে তো আমার ঢাকা ভার্সিটির রেজাল্ট দিয়ে দিল, হয়ে গেল। ঢাকা ভার্সিটিতে যখন হয়ে গেছে তখন তো আমি চিল, যে আমার সাবজেক্ট আমি পাইতেছি, আমার ভার্সিটি হয়ে গেছে, এখন আর প্যারা কি। তোমার ফার্স্ট চয়েস কি কেমিস্ট্রি ছিল? না, আমার ফার্স্ট চয়েস কেমিস্ট্রি ছিল না, আমার কেমিস্ট্রি ছিল হচ্ছে কত নাম্বারে, 3 বা 4 নাম্বারে ছিল কেমিস্ট্রিতে, ঠিক আছে। সো তারপরে যখন আসলাম বুয়েটে, যখন এক্সাম হইলো ওই টাইমে, তখন প্রিলিতে তো আগে টিকছি, তারপরে ছিল হচ্ছে রিটেন। এখন বাবা বলতেছে বাবা তোর তো হয়ে গেছে ঢাকা ভার্সিটিতে, এখন তাও তুই একটু মন খুলে তুই যেই কয়দিন আছে একটু সূত্র যা দেখিস তুই দেখ। আগেও ঠিক আছে দেখতেছি। বুয়েট রিটেন আমার দেওয়ার টোটালি কোনো ইচ্ছা ছিল না, যেটা সত্য কথা, কিন্তু বুয়েট প্রিলিতে টিকার কারণে একমাত্র জোর করে আমার পাঠাইলো বুয়েট রিটেন দেওয়ার জন্য। সিট কই পড়ছিল? আমার সিট পড়ছিল প্রিলিত, সিট পড়ছিল হচ্ছে ইসিতে, আমারও ইসিতে ছিল, প্রিলিতে ইসিতে ছিল। আর হচ্ছে রিটেনের সিট পড়ছিল হচ্ছে তোদের ওই যে কি জানি ওই বিল্ডিংটার নাম, ইসের সিভিল বিল্ডিং মেবি নাকি ছিল কি, আমারও সিভিলে ছিল রিটেন। না। ব্রো কয়বার তোমাদের যাচ্ছে destiny হ্যাঁ, একসাথে। মিল আছে ভাই, হ্যাঁ, আছে। আর রিটেন একটা সিভিল জিনিস দরকার, ওই অ্যাট্রাকশনটা ক্রিয়েট করিস ভাই। বুয়েটের থেকে। এখন ঠিক যেটা আছে অভিক। এখন সেটা হচ্ছে ওই সিভিলে যখন দিলাম, দেওয়ার পরে আমি ফার্স্টে যখন কেমিস্ট্রি অ্যান্সার শুরু করলাম, কেমিস্ট্রি অ্যান্সার দেওয়ার পরে মোটামুটি কেমিস্ট্রি কয় থেকে 10টা সেরা ছিল ভাই কেমিস্ট্রি, 13টা কোশ্চেন ছিল। 13টা কোশ্চেন ছিল। হ্যাঁ। তার মধ্যে কেমিস্ট্রিতে আমি মনে হয় 13টার মধ্যে ফুললি একটা ছিল বায়োলজি কোশ্চেন, একটা বায়োলজি কোশ্চেন ছিল, বায়োলজি কোশ্চেন ছিল, জুলজি থেকে একটা হ্যাঁ, কোশ্চেন আছে, জুলজি কোশ্চেন ছিল, এনজাইম দিয়েছিল একটা। ওর মধ্যে আমি 12টা ফুললি অ্যানসার করতে পারছিলাম, আর একটা দিছিলাম। এখন আমি জানি কেমিস্ট্রি মোটামুটি আছে, কেমিস্ট্রি আমার সেই হয়েছিল। ফিজিক্সও মোটামুটি আমাদের যে এসএস ভার্সিটি যে প্রোগ্রামটা ছিল ওইখানে মোটামুটি যেভাবে পড়ানো হতো, যে ভাইরা সবসময় একটা কথা বলতেন, যদি এই লেকচার শিট বা বেসিক এই আমরা যেভাবে পড়াচ্ছি ফলো করো, তুমি দেখবা আর কিছু এটাও তুমি ক্র্যাক করে ফেলতে পারছো। তো ভাগ্যক্রমে ওইখানে এমন অনেক কনসেপ্ট ওনারা করাইছিলেন, যেই কনসেপ্ট থেকে বেশ কয়েকটা প্রশ্ন আমি রিটেনে পেয়ে যাই, ফিজিক্সে পেয়ে যাই। সো ফিজিক্সে মোটামুটি অ্যান্সার করে আসছিলাম, কিন্তু মারাটা খাই ভাই হচ্ছে ম্যাথে যে মারাটা খাইছি আমি আসলে ভুলতে পারবো না, কারণ আমি তো কোচিং করছি ভার্সিটি কোচিং, আর ওইখানে তো কোশ্চেন সব ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কি ভাই দিছে অর্ধবৃত্তাকার পদ দিয়ে একটা কি গেল ট্রেন, যারা চান্স পাইছে ওদের কাছে ওই ম্যাথ কোশ্চেন একটা ট্রমা ছিল। সো আমার তখন ম্যাথে মনে হয় আমি দুইটা বা তিনটে অ্যানসার দিলাম, ঠিক আছে, আরাম ভাই আমার দরকার নাই, আমি সারেন্ডার দিয়ে তারপর মোটামুটি দিলাম। সো অ্যাজ ইউজুয়াল বুয়েট রিটেনে যেটা আসার কথা আমার হয় নাই। তো তারপরে ছিল 4 কে চুয়েট সিকে রুয়েট যেটা, তো ওইটা আমার বন্ধুদের সাথে ওইটা আমি দিতে গেছিলাম খুলনা ঘোরার উদ্দেশ্যে, এবং মেইনলি তার পাশাপাশি ছিল আমার এক্সামটা দিব, বাট মেইন টার্গেট ছিল খুলনাটা ঘুরবো। সো সিকে রুয়েট যখন দিল মোটামুটি দেখা গেল দুর্ভাগ্যজনক বশত সিকে রুয়েটেও আমার একটা সিট চলে আসছিল, আর ওই পাশে আর এক্সাম আমি এক্সট্রা দিছিলাম হচ্ছে জিএসটিতে দিছিলাম। তো জিএসটিতে তো আমার টপ ভার্সিটি চলে আসছিল, সাস্টাস চলে আসছিল। সো বাট আমি তো আর এখানে যাবো না, সো আমার এক্সাম দেওয়া হয়েছিল এইখানেই এইগুলাতেই, আর বাদ বাকি আমি কোনো দিও নাই, ফর্মও তুলি নাই হুদাই।
সো তারপরে তো ঢাকা ভার্সিটিতে ফর্ম মানে ভর্তি হয়ে গেলাম কেমিস্ট্রিতে। সো আলটিমেটলি ওই যে একটা কথা বলে না, সেটা হচ্ছে যে যেটা সামিন যে বলতেছিলা যে যত সহজ পরীক্ষা যত ভালো পরীক্ষা সবকিছু দিয়ে আসছি এই অনার্স লাইফের আগে। এখন পর্যন্ত এর ভালো কোনো পরীক্ষা দিও নাই, ইন ফিউচার মনে হয় না আর কোনো। কেমিস্ট্রি না তোর প্যাশন ছিল? প্যাশনের জায়গা ভাই, কিন্তু এক্সামটা আলাদা ভাই। প্যাশন দিয়ে কেমিস্ট্রি পড়তে গুহ স্যারের বই, প্যাশন দিয়ে পড়তাম ভাই, এখন কি গুহ স্যারের বই এখন কি গুহ স্যারের বই আর পড়ো না? গুহ স্যারের বই তো পড়া লাগে, স্টুডেন্টের পড়ানোর জন্য গুহ স্যারের বই পড়া লাগে না? নিজের পড়া লাগে না? না, নিজের তো আর গুহ স্যারের বই লাগবে না, এখন নিজের তো কার বই বই লাগে লাগে? হচ্ছে বাইরে। এখন নিজে বই লেখে, তাহলে ওগুলো পড়ো না নিজে তুমি? বই বাইরে লেখে। সকালবেলা, রাতের ইন্টারন্যাশনাল বেলা, বই লাগে, এখন সব হচ্ছে ইন্টারন্যাশনাল। ইংলিশের বই, ইন্টারন্যাশনাল বই। আবার মেইন প্রবলেম হচ্ছে কি আমাদের এইখানে অনেক টাইমে আছে বাংলাদেশি কিছু রাইটারের বই আছে, তোদের কি করে জানি না। আমাদের ফিজিক্সে হচ্ছে গিয়াস স্যারের বই পড়া লাগে। বই আছে। হ্যাঁ। আমাদের হচ্ছে বাংলাদেশি রাইটারের বলতে আমাদের ভার্সিটিরই বাংলাদেশি কিছু মানুষ তারা হচ্ছে সহজ ভাষায় যা আমরা স্টুডেন্টরা ভালো মতো বুঝতে পারি ওইভাবে বইগুলো লেখে। এখন ডিপার্টমেন্টে কিছু প্রবলেম আছে, কিছু কিছু টিচার এই বাংলাদেশি রাইটারের বই আবার মানে তারা সহ্যই করতে পারে না। এই তুমি এই বই পড়তেছো কিছু না, কিছু আর পড়তে পারো না, তুমি পারো না, এই তুমি ওই বই পড়ো। এখন সব বই মোস্ট অফ দ্য বুকই হচ্ছে তোমার নয় ব্রিটিশ নয় আমেরিকান। সো ওইগুলা পড়তে গেলে এখন একটু তো ব্রিটিশ আমেরিকান বইগুলো কিন্তু একটু কঠিন পড়া, একটু ডিফিকাল্ট। এর চেয়ে ইন্ডিয়ান ইংলিশ যেগুলো ওগুলো কিন্তু বোঝা সহজ। ওটা সহজ হ্যাঁ। এবং আলটিমেটলি সেভিয়ার বলি না, সেভিয়ার বলতে গেলে ওই সেই ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল, আবার ইন্ডিয়ান বই, ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল, ইন্ডিয়ান বই ছাড়া আলটিমেটলি অনার্স লাইফ পার করা খুবই একটা ইভেন অনার্স না, এইচএসসি তেও তো আমরা ইন্ডিয়ান কত লেকচার দেখি, ফিজিক্স ওয়ালা, আনএকাডেমি, এরা না থাকলে তো ভাই বেসিকই ক্লিয়ার হতো না। এটাই এই আর কি মোটামুটি আমার মেইনলি অনলাইন মানে সরি অ্যাডমিশন সিজনটা গেছেই হচ্ছে তোমার হচ্ছে অনলাইন বেস পড়ে। আমি একটা জায়গায় অনলাইনে করছি, উদ্ভাস বা কোনো জায়গায় করিও নাই, ওইটা দিয়েই যতটুকু হয় বিশ্বাস ছিল হবে। সো সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়ে গেছে আর কি, এটাই। পুরাটা অনলাইনে, কোনো অফলাইন এক্সাম দিস না? অফলাইনে এক্সাম দিছি, নড়াইলেই দিতাম। অনেকে স্টুডেন্টের মধ্যে একটা ডাউট কাজ করে বা গার্ডিয়ানের মধ্যেও ডাউট কাজ করে যে ভাই অনলাইনে পড়লে এটা কি আমার জন্য এনাফ হবে নাকি। ইনবক্সে দেখবি প্রায় কোশ্চেন আসে, ভাই আপনি যা অনলাইনে পড়ানো হচ্ছে অনলাইন পড়ানোটা কি আমার জন্য এনাফ? সো আমি বলি ভাই বর্তমানে অনলাইনে যেসব তোমার ফ্রি কোর্সগুলো আছে, পেইড কোর্সের কথা যদি বাদ দিই, এটা শুধু এনাফ না, এটা হচ্ছে এটা মোর দ্যান। তোমরা যারা অনলাইনে পড়তেছো, আই থিংক তোমরা যদি অনলাইনে অ্যাটেনশনটা এন্ড কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারো, আই থিংক এটা তোমার জন্য ভালো কোনো কিছু করার জন্য, ভালো একটা ভার্সিটিতে যে কোনো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য এটা এনাফ ভাই। জাস্ট তোমার হচ্ছে কনসেন্ট্রেশন এবং অ্যাটেনশনটা ধরে রাখতে হবে আর মেসেঞ্জারের নোটিফিকেশনটা অফ রাখতে হবে, তাইলেই হবে। নাইলে ভাই অনলাইনে আসবা, ওইদিকে অপারবার ক্লাস চলতেছে, অপূর্বদার ক্লাস চলতেছে, আর ওইদিকে তুমি দেখবা মেসেঞ্জারে খাইছো না, তুমি কি রাতে খাইছো, এই করতে গেলে কাহিনী শেষ। তোমার কি এমন আসে? না হলে তুমি কি হবে? না না, আমি আসলে ভাই ও নিজের কথাই তো বলতেছে, নাইলে ও এত এক্সপেরিয়েন্স নিজের পাইলো কোথা থেকে? experience থেকেই বলে। তাসমিয়াও জানে এটা, এগুলা খুব বলে ভালো আসলে করে। কষ্ট দেয় আমার কোনো মনে হয় মানুষ তুমি নাই। নিজের experience আমার থেকে ফেসবুক প্রোফাইলে বড় করে লিখে দেওয়া আছে সিঙ্গেল। এটা তো লেখাই যায়, এটা লিখতে আর সবারই কি লেখা লাগে? থাকে, সবারই লেখা লিখতে থাকে। আর আমি কি আমি লাগে? মনের দিক থেকে আমি পিওর একটা সিঙ্গেল একটা ছেলে, মনের কোনো দিক কন্টেন্ট থেকে নাই। সিঙ্গেল, তাহলে সব অন্য দিক থেকে কোনো single। দিক থেকে না না, মিলে। সব দিক থেকে বাট single। এমনিতে অনলাইন এডুকেশনের কথাটা সবচেয়ে সত্য হ্যাঁ বলছি। এটাই 4-5 বছর আগে হইলে হয়তো এই কথাটা পুরোপুরি ট্রু হইতো না, বাট এখন অনলাইন এডুকেশন এত পরিমাণে আগাইছে, তুমি অনলাইনে পড়ে অনেক ভালো করতে পারবা যদি শুধুমাত্র অফলাইন এক্সামের প্র্যাকটিসটা তোমার Practice-টা থাকে। থাকে, এটা করলেই না। ওইটা অ্যাটলিস্ট থাকতে থাকতেই হবে। হবে। বাকি যে কোনো পড়া, একদম যে কোনো পড়া অনলাইনে অনেক ভালোভাবে পড়া সম্ভব, পড়া সম্ভব। ফ্রিতেও পড়া সম্ভব, ইভেন পুরা ফ্রিতে। মুভিং ফরওয়ার্ড, আমাদের কলেজ গেল, অ্যাডমিশন গেল, এবার আমাদের ইউনিভার্সিটি লাইফে আসা যাক। যে ইউনিভার্সিটি লাইফ নিয়ে তো আমাদের অনেক রকমের ধারণা থাকে, অনেক এক্সপেকটেশন থাকে। তারপরে হচ্ছে আমরা ইউনিভার্সিটি লাইফে আসি, এরপর দেখি যে অনেক কিছুই হচ্ছে আমরা যেরকম ভেবেছিলাম সেরকমটা না। তো তোমাদের দুজনের কাছেই আমার প্রশ্ন যে তোমাদের এই ইউনিভার্সিটি লাইফের এক্সপেকটেশন কেমন ছিল? এই টপিকটা আসলে বাদ সেটার দেওয়া ভালো সাথে- ছিল আর কি। এক্সপেকটেশন আর রিয়েলিটি যদি তুলনা এটা করি, বলতে সেটার বলতে ভাই আমরা reality এখানে কান্নাই কতটুকু করে দেব, মিল আর আছে কথা বা বলা কতটুকু লাগবে মিল না। নাই? মানে গ্রাফটা এক্সপেকটেশনের গ্রাফ ছিল এরকম আর রিয়েলিটির গ্রাফ হয়ে গেছে এইরকম। আর কোনো কেন কিছু বলার কেন এরকম আমি যদি কেন? সংক্ষেপে আগে একটু শুরু করি, তো ইউনিভার্সিটি লাইফে যেটা অনেকের ভুল হয় আর কি, অ্যাডমিশন লাইফে কিন্তু আমরা এরকম করি যে আমরা সব টপিক পড়বো, এরপরে দেখবো পরীক্ষায় কোনটা আসে। ইউনিভার্সিটি লাইফ কিন্তু সম্পূর্ণ উল্টা, আগে দেখবো পরীক্ষায় কোনটা আসে, সেটা এরপর বলে। দেখবো কোনটা বাদ দেওয়া যায়। আচ্ছা। বাদ দিয়ে যেগুলা ক্রিম টপিক, যেগুলো সবচেয়ে বেশি আসে ওগুলো পড়বো, দেন পরীক্ষা মোটামুটি দিলাম আর কি। ইউনিভার্সিটি লাইফের কথা জিজ্ঞাসা করছি, এখনো না, না, লেখাপড়ার আমি- কথা না, আমি এখন আমি ছোট ও যে আমি জাস্ট topper একটা এটাই বলে তো দিই, বলে। আমি রিয়েলিটির কথা বলে দিচ্ছি। আমাদের হচ্ছে ক্লাস শুরু হয় 8টা থেকে, ক্লাস শেষ হয় 5টার দিকে, I know. ঠিক আছে? মাঝখানে হচ্ছে মাত্র 30 মিনিটের হচ্ছে I গ্যাপ know. থাকে।
তাহলে এখন তুমি আমারে বলো মানুষের ইউনিভার্সিটিতে আসার আগে কি থাকে, ভাই ঢাকা ভার্সিটিতে যাচ্ছি, কার জন্য ঘুরবো, ছবি তুলবো, আরে এই বাপ করবো, রে সেই বাপ, করবো। সবাই সেই ভ্যালু সেই দিবে ভ্যালু একদম। দিবে। অনেক আর দাম ওইদিকে ভাই। ভাই 8টা থেকে 5টা পর্যন্ত আমি ক্লাস করতেছি, আর আমার কার্জনের নামে ল্যাব রইছে 3 তলা ল্যাবে দাঁড়ায় আমি দেখতেছি ওইখানে গাছের নিচে মাঠের মধ্যে, হ্যাঁ, কাপেলরা মাথার উপর মাথা দিয়ে শুয়ে এরকম হাত বোলায় দিচ্ছে এইভাবে, তুই ঠিক আছে? আমার মাথায় কেন হাত আর বোলাচ্ছিস আমি ভাই? ওইদিকে ল্যাব অ্যাপ্রন পড়ে ওইখানে বসে ওই যে বসে কেমিস্ট্রি তোমাদের অ্যাসিড, দুজনের chemistry। মধ্যে। তারপর বেস, বিভিন্ন রিয়েজেন্ট মিশাইতেছি, আর ওদের ওইখানে দৃশ্য দেখতেছি, আর পিছন থেকে ম্যাডাম বলতেছে, এই ছেলে এই তুমি এখানে কি করো, কাজ করো না কি জন্য? মানে ও এটাই উপরে reality বসে ভাই। বসে নিজেরই পাস্ট দেখতেছিল, এক সময় ও এরকম কার্জন এটাই হলে reality সেটা ভাই। করতেছিল, তারপরে কল্পনা। স্বপ্ন দেখছিল তো, বাট So, স্বপ্ন তো সব expectation থাকে reality না। ওইটাই ওইটা But পুরোপুরি আচ্ছা, expectation না। but একটা reality। এক্সপেকটেশন হচ্ছে মাঠে শুয়ে থাকা, আর হ্যাঁ, রিয়েলিটি মাঠে শুয়ে হচ্ছে থাকা expectation না। রিয়েলিটি মাঠে হচ্ছে শুয়ে ল্যাবের expectation না। রিয়েলিটি হচ্ছে ল্যাবের জানালা থেকে সেই Just হচ্ছে অন্তত মাঠের chill মানুষ করা, দেখবে। মানে chill করা এক্সপেকটেশন অন্তত। কার্জনের ঘাসে শুয়ে থাকা, কার্জনের ঘাসে রিয়েলিটি কাউকে কার্জনের নিয়ে ঘাস শুয়ে খাওয়া, থাকা, একা একা। কার্জনের ঘাস খাওয়া। কার্জনের ঘাস খাওয়া, হ্যাঁ। ঠিক আছে? কার্জনের ঘাসে তবে হাঁটলেও কিন্তু একটা জ্ঞান জিনিস পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে প্রচুর ফ্রিডম আছে এখানে, হ্যাঁ। যে কোনো কিছু করা যায়। And আমি মনে হয় মানে কলেজ লাইফ, স্কুল লাইফে এত কিছু করি না। ও যেমন বললো যে স্কুল লাইফে অনেক সোশ্যাল ওয়ার্ক করছে, এটা আমার এখন পর্যন্ত আফসোস যে আমি এগুলো করতে পারিনি। বাট ভার্সিটি লাইফে আমি কোনো কিছুর কোনো কমতি দিচ্ছি না। আমি নিজেদের রিসেপশনে পারফর্ম করছি, আবার জুনিয়রদের রিসেপশনে আমরা একসাথে নামাইছি, তো সব কিছু, কোনো কিছুতে কোনো ছাড় নেই। ছাড় নেই। ছাড় নাই আর কি। এক্স্যাক্টলি। তো ভার্সিটি লাইফে সবকিছু করতে হবে, এভরিথিং। আচ্ছা ঠিক আছে, এই যে ভার্সিটি লাইফে এভরিথিং করা, লেখাপড়া, তারপরে তোমরা এসএসও কাজ করতেছো, তারপরে আবার নিজেদের লাইফটাকে এনজয় করছো, তো এত কিছু ব্যালেন্সটা কিভাবে করতেছো? পারি না। ব্যালেন্স করা তো অবভিয়াসলি কষ্ট হয়। ওই যে বললো পারে না, এটা Balance এটা শব্দ- পুরোপুরি ভুল কথা। ও মনে হয় আমার চেয়ে ভালো ব্যালেন্স করতে পারে। 8টা থেকে 5টা পর্যন্ত কিন্তু বইটা প্রত্যেকদিন ক্লাস থাকে না, তো ওদের মনে হয় অলমোস্ট আমাদের প্রতিদিন থাকে, প্রতিদিনই থাকে কারণ একটা ল্যাব করে। থাকে ওদের সব মিলায়। হ্যাঁ, আমাদের- তো আমাদের ল্যাবগুলো মানে তুলনামূলক কম আর কি, তো সব মিলে আমাদের প্রতিদিন এরকম ক্লাস থাকে না, তাও ও বেশি ম্যানেজ করতে পারে। তাও আমি হচ্ছে মোটামুটি চেষ্টা করি আর কি, যে হালকা পাতলা যতটুকু করা যায় না, ওই- চেষ্টা করি যে তোমার প্রায়োরিটি গুলো সেট করা আর কি, ওটাই। যেটা প্রায়োরিটি উপরে থাকবে সেটা আগে করব, দেন সেকেন্ড প্রায়োরিটি। সবসময় সবগুলো প্রায়োরিটি ফুলফিল হয় না, তো ওভাবে আর কি লাইফ চলতেছে। এমন হয় না একদম 100% ব্যালেন্স একদম। অ্যাকচুয়ালি সব মেইনটেইন কখনোই হয় যেটা না। মেইনটেনেন্সটা অ্যাকচুয়ালি মানে কোনো প্রি প্ল্যান কোনো কিছু না, এটা এটাই। সিচুয়েশন বেসিসে মানে মেইনটেইন করে নিতে হয়। মানে অনেকে বাধ্য দেখা যায় হয়ে আর কি পোলাপান করা। স্কুল লাইফে থাকতে পুরা মাসের রুটিন বানায় ফেলছে। আর আমার মনে হয় এই রোজার যে এই মাসে আমরা বাস্তবতাটা এভাবে অ্যাকসেপ্ট করা যে আমার পক্ষে আসলে সবকিছু করা সম্ভব সম্ভব না, না, এক্স্যাক্টলি। মানে And তুমি এটা নিয়ে ব্যাপারটা আপসেট না হওয়া, যে আমার যতটুকু পসিবল আমি মানে অতটুকুই তুমি করব। চিন্তা করো জিনিসটা, ধরো আমি যখন 5টার পরে ক্লাস শেষ করতেছি, দেখতেছি অনেকে হচ্ছে তোমার একটু ঘুরতে যাচ্ছে বা চিল করতেছে, বাট আমার তখন হচ্ছে আমি 5টার সময় আমি এসএসসি চলে আসলাম, বা আমার আদার্স টিউশন থাকলো, বা আমার ব্যাচমেটের মধ্যে অনেকেও এটাই। শেষ করে আমি চলে যাচ্ছি। But কারোর আমি যখন অন্য priority ইউনিটে থাকবে। যাচ্ছি, অন্য ইউনিটে স্টুডেন্টদের দেখতেছি, হ্যাঁ। তারা হয়তো ওই টাইমটাতে সেই লেভেলে চিল করতেছে, টিএসসি তে বসে আড্ডা দিচ্ছে, গান করতেছে, এটাই। বাট আমি আমার ব্যাচমেট বা এরকম যারা প্রেসার শিডিউলের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু আমরা তখন দেখা গেল মানে বিধ্বস্ত হয়ে ল্যাব কোড পরে আমরা ল্যাব থেকে বের হচ্ছি। এটাই, মানে তোমার কোনটা প্রায়োরিটি, কারোর কাছে পড়াশোনাটাই মেইন ফোকাস, কারোর কাছে হচ্ছে ওইটাই। ঘোরাঘুরিটা মেইন Main ফোকাস focus। ভার্সিটি লাইফে। এটাই প্রায়োরিটি সেট করে দেন সবগুলো আস্তে আস্তে Automatically maintain হয়ে যায়। অটোমেটিক্যালি যতটুকু পারো হয়ে যাবে। হয়ে And যাবে। আসলে শুরুতে এটা কোনোদিনও হবে না, যত টাইম যাবে দেন আস্তে আস্তে অটোমেটিক সবাই কোপ আপ করে ফেলে আর কি। আমার পরের প্রশ্ন হচ্ছে, তোমরা তো একজন হচ্ছে ঢাকা ভার্সিটির, একজন হচ্ছে হ্যাঁ। বুয়েটে, তো কোনটা সেরা, কোনটা বেটার, তোমাদের কি মনে হয়? তোমাদের অবশ্যই কার ঢাকা মনে হয়? ভার্সিটি। এখন আমি পড়তেছি ঢাকা ভার্সিটিতে, আমি কেমন বলবো যে বুয়েট সেরা? আমি নিজে যতটুকু কিছুই মনে করি না কেন, নিজে বুয়েটে যতই গালি দেই না কেন, বাট অন্য কেউ যেন কিছু না বলে। অন্য কেউ বললে কিন্তু একদম গায়ে লেগে ভাই যায়। ভাই So, বুয়েট অন্য- best। অন্য কে কি বুয়েট বলবে best। ভাই? অন্য কে বলবে? তুমি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখো, এখন কি তুমি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যায় বলবা ইউএস হ্যাঁ, র্যাঙ্কিং তো সমান সমানে ভাইয়া। কই না সময়? না, কই ডিও সময়? কিন্তু সবসময় উপরে। কোথায়? এই যে কি হোস্ট ডিউ। কিন্তু পার্সিয়ালিটি করলে কিন্তু হবে না। Host হোস্ট ভাবে কেন তো, এটা তো হবে পার্সিয়ালিটি ভাই, করবে? এটা তো- না, এটা না, মানা না, আমার যায় না। এখন নিজের সার্চ জায়গা দিয়ে যেটা দেখো। আমি আমাকে সেখান থেকে একা তো পেয়ে কথা এইভাবে বলতে হবে। নির্যাতন করবে ওয়ার্ল্ড তাই র্যাঙ্কিং বলে। এ ঢাকা ভার্সিটির অবস্থান কত? 554 মেবি, আমার যদি ভুল না হয়, 554। আমি র্যাঙ্কিং ও আচ্ছা জানি না থাক, ভাই, কোনো সবই কিছু। এত পিছে যে এটা নিয়ে মারামারি না, না, করো। এটা- এটাই ভাই, এগুলা- এটা এগুলা মারামারি হচ্ছে যে কে লাস্ট আর কে সেকেন্ড লাস্ট। আসলে কে এই দুই লাস্ট জিনিস আর কে নিয়ে সেকেন্ড লাস্ট সেটার মারামারি মধ্যে করার কোনো মারামারি। ভিত্তি নাই। না করতে পারি, তাও সমস্যা তবে নেই। এমনিতে বুয়েট বেস্ট। বুয়েটের সবচেয়ে বেস্ট সাবজেক্ট হচ্ছে পিওর আর্টস এর সাবজেক্টগুলো। পিওর আর্টস। ও IT আচ্ছা আচ্ছা, সাবজেক্ট আছে। পিওর আর্টস এর আচ্ছা, সাবজেক্ট। সাবজেক্টগুলো আছে। আচ্ছা, তোদেরই হচ্ছে, আমি একটু বলি, ওই যে বুয়েট বেস্ট বেস্ট বলতেছিল না, একটু বলে দিই, বল। কষ্ট কষ্ট যেন না পাই। দেখি বল। ওদের হচ্ছে ট্রিপলির এক ভাই ছিলেন, নামটা জানি কি ভুলে গেছি। উনি ট্রিপলি থেকে অনার্স করার পরে উনার প্যাশনের জন্য ঢাকা ভার্সিটিতে আবার ম্যাথে উনি কিন্তু অনার্স করছে। এখন সে ঢাকা ভার্সিটির কিন্তু টিচার,
ম্যাথের টিচার জানিস এরকম নামটা নজির জানিস? একজনই আছে শুধুমাত্র। তো উনি কিন্তু প্রমাণ করে দিয়েছে বুয়েট নাকি ডিউকে বেস্ট, উনি নিজেই প্রমাণ করে দিয়েছে ভাই, আমি আর কি বলবো। ওনার প্যাশন শুরু থেকেই ডিউ ছিল, তাইলে? বাট উনি হয়তো ফ্যামিলির প্রেসারে বা সামহাউ বুয়েটে গেছে আর কি, এরকম নজির একটাই। খুঁজলে আরো পাওয়া যাবে। তবে আমি ঢাবিকে নিয়ে খারাপ কিছু বলতে চাই না, কারণ আমার ঢাবিতেই নিজের একটা এমবিএ করার ইচ্ছা আছে। না তুমি তো না, সে তো ঢাবিতে খারাপ কথা বলবে না, সেটা তো আমি জানি। গভীরে না ঢাবি যাই। আমার পছন্দের প্রিয় জায়গা, আমাদের পছন্দের পছন্দের প্রিয় প্রায় জায়গা। ঘুরতে পছন্দ যাওয়া is the হয়। key ঘুরতে word। যাওয়া যায়। এটাই। তো যাই হোক, ঠিক একটা আছে। কথা মনে ঠিক রেখো আছে। ভাই, যে এইখানে তুমি বুয়েটকে যতই উঠাও, ঘরে যাওয়ার পরে কিন্তু ঢাবি কিন্তু বেস্ট। প্রাইড কিন্তু ঢাবিয়ানদের প্রাইড দেখা যায়, হ্যাঁ, কারণ আছে তাই দেখা যায়। যা আছে তা তো দেখাবি, যা নাই তা তুই কেমনে দেখাবি ভাই? এটা কোনো তাই কথা বলে না। হবে ক্যাম্পাস আটকায় ফেলবা তোমরা, এটা কি- ক্যাম্পাসে এটা কি কি আটকাইছে? সত্যি? আমরা তো আছে, তো ঠিক। সবকিছু আছে, সবকিছু তো এখন যাতায়াত হ্যাঁ, করতেছে। দেখা যায় তো সেটা। এখন তোমরা দেখা বলতে যায়। পারো তোমাদের চলাচলে সমস্যা হয়, সেটা অন্য হিসাব। আমাদের যে যাওয়া, এটা তো কোনো প্যারা না, যাইতে পারো। ক্যাম্পাসে আসলে কি জন্য বাবা? কিন্তু পরিস্থিতি আজ বলি ঢাবি নিয়ে কিছু বলতে পারতেছি না দেখে আমাকে কেন এভাবে দুজন মিলে পারতেছো না? অপমান এটাও তো করতেছো। একটা আটকায় যাচ্ছে, প্রশ্ন। আটকায় এই যাচ্ছে। পছন্দের জায়গা দেখে পছন্দের পছন্দের জায়গা, পছন্দের জায়গা। পছন্দের ঠিক আছে। জায়গা, এটাই। থাকার গভীরে না যায়, তো স্বীকার করে নে ঢাবি বেস্ট। না, এটা স্বীকার করা যাবে না। আমার বলে পছন্দের জায়গা, বুয়েট ঢাবি বেস্ট। আর ডিউ ইকুয়াল, নো বাইনারি আনসার, নো বাইনারি আনসার, বাইনারি আনসার তোমার দিতে হবে। কোনো বাইনারি আনসার দেওয়া যাবে Binary না। answer বাইনারি দিতে দেওয়া লাগবে, বাইনারি আনসার দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। না, বাইনারি আনসার দেওয়া যাবে না, নো বাইনারি। একটা জিনিস তোরা দুজনেই মানতে হবে, সেটা হচ্ছে শান্ত ক্যাম্পাস কিন্তু আমাদেরটাই, কি শান্ত হবে? শিষ্ট, এত একদম শান্ত শিষ্ট নিরীহ, হয়ে এত কি হবে? এত আওয়াজের মধ্যে। দেশকে পরিচালনার কথা বলো বা একটা সিদ্ধান্ত বলো, আসে কোথা থেকে? সেটা কোথা ঢাবি থেকে থেকে আসে। আসে? আমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের তো থেকে। পলিটিক্স বা এরকম কোনো ডিপার্টমেন্টই নাই, আমাদের আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। রিসেন্ট যত ঝামেলা হইছে, যত প্রবলেম হয়, প্রতিবাদ শুরু হয় কোথা থেকে? ঢাকা রাজু বিশ্ববিদ্যালয় থেকে। থেকে। আমাদের ঢাকা দেখতে হবে যে বিশ্ববিদ্যালয়। আমাদের আর রাষ্ট্রের এইদিকে আমরা দেখি, রাষ্ট্রের জিনিসগুলো আমরা কাদের দ্বারা বুয়েটের ঠিক হয়। সামনে দিয়ে আমরা মিছিল নিয়ে যাইতেছি, আন্দোলন করতেছি, ওইদিকে আমাদের বুয়েটের ভাইরা হ্যাঁ হলের মধ্যে বসে বসে দাঁড়ানতে দাঁড়ায় ছবি তুলতেছে, আন্দোলনে তারা আসে না। এটা পুরোপুরি একটা ভুয়া কথা, এটা কোনো না আছে কোনো প্রমাণ, না আছে কোনো ভিত্তি। প্রমাণ দেখাবো? প্রমাণ তো দেখাতে পারবা না, মুখের কথা বানায় বানায় বললে তো হবে না। সত্য কখনো চাপা থাকে না। তোদের দেখতে হবে যে আমাদের রাষ্ট্রের কাজগুলো আমরা ঠিকঠাক ভাবে আসি কিনা। আমরা কি করতেছি পদ্মা না? সেতুতে সবচেয়ে কে আছে হাইস্টে? ও পদ্মা সেতু, প্রত্যেকটা যত পদ্মা সেতুর প্রকৌশলী জন্য আছে। বেশিরভাগ ইঞ্জিনিয়ার কোথা থেকে আনা হয়েছে? ঠিক আছে, কোথা থেকে সব আনা জায়গা হয়েছে? থেকে আনা হয়েছে। কোথা থেকে আনা হয়েছে বল বল। আনা হয়েছে কোথা চুয়েট থেকে আনা হয়েছে, চায়না কোথায়? ইউনিভার্সিটি অফ চায়না- ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। চায়না হ্যাঁ, ইউনিভার্সিটি হ্যাঁ, থেকে। চুয়েট এটাই। চায়না ইউনিভার্সিটি। কথার গভীরে যাস না, গেলে নিজেই ধরা হয়ে যাবে। না, আজকে ঠিক আছে, দুইজন তাহলে একসাথে ঢাকা আছে দেখে বিশ্ববিদ্যালয় আমি কিছু বেস্ট, আমরা বলতেছি না। সিদ্ধান্ত নিয়ে স্বীকার করে নিলাম। দিলাম, সামনে সিদ্ধান্ত। পরের প্রশ্নে যাই, পরের ঠিক প্রশ্নে আছে? যাই। Okay. ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে তোমাদের জীবনের এমন কোনো ঘটনা বা এমন কোনো মানুষ যে মনে করো তোমার উপর এত বেশি এফেক্ট ফেলেছে যে তোমার লাইফটাকে একদম যেরকম হয়তো হইতো সেরকম হয়তো হয় নাই, বা চেঞ্জ হয়ে গেছে, বা তোমার উপর অনেক বেশি প্রভাব ফেলছে, বা তুমি আজকে যেই মানুষটা সেই মানুষটা হয়তো তুমি হয়ে উঠতা না যদি এই স্পেসিফিক ঘটনা বা এই স্পেসিফিক মানুষটার প্রভাব না থাকতো। অভি? মানে এখন তো আমার হচ্ছে ওই যে একটা আছে না, বা একটা মিমস ভাইরাল হয়েছিল না, যে বলে কেন আমাকেই বারবার কেন, ঠিক আছে, মানে আমাকে দিয়ে কেন শুরু করতে হবে ভাই? সামনে তুই বল, প্রতিবার আমি কেন শুরু আমার করবো? মাথায় কিছু আসতেছে না এখন, মানে আমার লাইফে এরকম অনেক কিছুই আছে যেটা অ্যাকচুয়ালি সবসময় ডাউনের দিকে গেছে, এন্ড ওগুলাই হয়তো সব মিলাই আর কি, ছোট ছোট ঘটনাগুলো আমাকে সব মিলাই ঠিক করছিল আর কি। মার্চ মাসের দিকে 2021 সালের মার্চ মাসের দিকে হচ্ছে আমার সাথে একটা ট্র্যাজেডি হয়েছিল, দেন ওই ট্র্যাজেডির পর আর কি আমি হচ্ছে অনেক বেশি পড়াশোনা শুরু করছিলাম আর কি। আচ্ছা, তো ওইরকম ছোট ছোট এরকম অনেকগুলো ঘটনা আছে, অ্যান্ড কনস্ট্যান্টলি বললা যে যেই মানুষগুলো না থাকলেই হইতো না, অবভিয়াসলি এটা আমি অলরেডি বলছি, আমার আম্মু আব্বু না থাকলে অ্যান্ড কনস্ট্যান্টলি চারপাশের বন্ধু বান্ধবদের সবার সাপোর্ট যদি না থাকতো, তাহলে আসলে কোনোভাবে আর কি যেখানে আছি এখানে বসে থাকতে পারতাম না। অভি? সেম, কারণ হচ্ছে বিশেষ করে করোনার টাইম বা আশেপাশে যদি আমরা বিভিন্ন ইনসিডেন্ট দেখি, অনেক ইনসিডেন্ট আছে যেগুলো হচ্ছে তোমার অনেক বেশি ডিপ্রেসিং বা স্ট্রেস ক্রিয়েট করে থাকে। সো এই ক্ষেত্রে তো আমি যদি আমার ফ্যামিলির, অবভিয়াসলি এখানে তো মোস্ট প্রায়োরিটি তারাই রাখতেছে, আমার বাবা মা দাদা, তাদের তো বিশেষ করে আমার মার কথা আমি বারবার বলতেছি, বিকজ তার মানে যে স্যাক্রিফাইসগুলো যদি আমি বলি, এটা অনেক কিছু আসলে বলা যাবে, মানে দেখা গেলো পুরো একটা পডকাস্ট ধরে এটা বলা যায় আর কি। হ্যাঁ, সে মানে একজন গ্রাজুয়েটেড মানে পার্সন, কিন্তু সে কোনো চাকরি করে নাই, হ্যাঁ কোনো জব করে নাই, রিজন হচ্ছে আমাদের দুই ভাইকে মানুষ করা, যেন টাইম দিতে পারে। হ্যাঁ, সো মোটামুটি তার লাইফটাই স্যাক্রিফাইস করা হইতেছে আমাদের জন্য। সো এটা তো অবভিয়াসলি আমার মার একটা বড় ভূমিকা, বা আমি দেখে আসতেছি যে সে ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাইছে বা কতটা স্ট্রাগল করে আমাদের এই লেভেলে নিয়ে যাইতে হচ্ছে। সো মোটামুটি এই চিন্তা ভাবনা বা এইগুলা তো একটা কাজ করছেই। আর আশেপাশে যদি ছোটখাটো ইনসিডেন্ট বা ব্যাপার স্যাপারগুলো বলি, আমার কলেজ লাইফে আমি একটা কথা বলি, যে কলেজ লাইফে যে আমি বেশ কিছু ফ্রেন্ড পাইছি যারা আসলেই আমার জন্য অনেক বেশি ব্লেসিং, যেমন
আমি যদি বলি বিপ্রর কথা, বিপ্র রায় আছে, বিপ্র বিশ্বাস, ওরা দুইজনে, একজন কুয়েট সিএসি, একজন কুয়েট ট্রিপলিতে পড়ে, তোদ্দেপটে কুয়েটে। তারপর বিজয় আছে, সৈকত আছে, হ্যাঁ, পিঙ্কর আছে, এরকম আমার বেশ কিছু বন্ধু আছে অ্যাকচুয়ালি, যাদের যদি মানে আমি আমার লাইফে ওই টাইমটাতে না পাইতাম, দেখা যেত অনেক কিছু অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাইতো। সো এই জিনিসগুলো মিনিমাইজ করার জন্য ওদের রোলটা অনেক বেশি, অনেক বেশি, এটা আসলে বলে শেষ করা যাবে না কখনো। তোমরা যদি টাইম ট্রাভেল করতে পারতা, যে পাস্টে বা ফিউচারে যাইতে পারবা, তাহলে কোনটা চুজ করতা এবং কেন? আগে সামিনের কাছে আগে যাই। আবার আমার কাছে তোর পাস্টে যদি যাইতাম, তখন যদি আমার চাইল্ডহুডে কোনো ভুল বা এরকম কিছু থাকতো, আমার চাইল্ডহুড অনেক সুন্দর কাটছে, আমি জাস্ট যদি মেমোরি রিলিভ করতে যেতে চাই তাহলে হয়তো গিয়ে জাস্ট নিজেকে আবার দেখতাম, কোনো কিছু চেঞ্জ করতে চাইতাম না, কারণ যেটা হয়েছে সেটাই ভালোর জন্য হয়েছে। তখন হয়তো অনেক কিছু মনে হয়েছিল যে এটা তো আমার সাথে ঠিক হচ্ছে না, কিন্তু পরে এখন এসে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছিল। তো আমি অ্যাকচুয়ালি যেতে চাই হচ্ছে ফিউচারে। যদিও আসলে লাইফের স্পয়লার কখনো পাওয়া উচিত না, আমার কাছে মনে হয় যে যেটাই হচ্ছে কেন হচ্ছে সেটা আমরা ফিউচারে গেলে বুঝতে পারবো, বাট স্টিল যেহেতু যে কোনো একটা চুজ করতে হবে, আমি ফিউচারকে চুজ করবো আর কি। অ্যান্ড ফিউচারে গিয়ে আমি দেখবো যে আমি যেই স্পিডে আগাচ্ছি সেইটাই যদি আগাইতে থাকি, আমি অ্যাকচুয়ালি যেখানে পৌঁছাইতে চাই সেখানে পৌঁছাইতে পারতেছি কিনা। অ্যান্ড যদি দেখি যে পারতেছি না, দেন আমি আবার প্রেজেন্টে এসে আরও বেশি হার্ড ওয়ার্ক করবো, কি কোথায় কি ভুল আছে সেটা যদি আমাকে কেউ ধরাই দিতে পারতো, তাহলে হয়তো আর একটু ভালোভাবে প্রেজেন্টে ওয়ার্ক করতে পারতাম। তো আমি ফিউচারে যাবো এই জন্য। অভিক? সেম, আমারও ফিউচারে যাওয়ার ইচ্ছা। রিজনটা কাইন্ড অফ অনেকটা সেমই হবে, কারণ আমার ফিউচারে যাওয়ার ইচ্ছা হচ্ছে এই জন্যই যে আলটিমেটলি আমার মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে বের হওয়া। ফিউচারে যাওয়ার আমার মেইন রিজন হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আলটিমেটলি আর কত বছর এই অসহ্য যন্ত্রণা আমার সহ্য করা লাগবে, আমি কত বছর পরে বের হইতে পারবো, এটাই হচ্ছে আমার মেইন রিজন। একটা রাইন ভাইয়ের মধ্যে বলতে হবে, ভাই যেমন ছোটবেলার থেকে ড্রিম, উনি বাইরে যাইতে পারলে বাঁচে। সো কাইন্ড অফ এরকমই, কজ এটার মেইন রিজনই হচ্ছে মানে আমরা যেই প্যাশনের জায়গা থেকে এক একটা সাবজেক্টে আসতেছি, সেইখানে কিন্তু বাংলাদেশের এডুকেশন সেক্টরে ফান্ডিং নাই বললেই চলে, যেই ফান্ডিং নেই ওটাতে কিচ্ছু হয় না, একদমই চাকরি নাই বললেই চলে, যেগুলো আছেও সেগুলো হয়তো কারণ তো গেলই, বিভিন্ন যারা রিসার্চ করতে চায় বা একাডেমিক লাইনে থাকতে চায় তাদের তো ফান্ডিংও নাই। সো অবভিয়াসলি বাইরে যাওয়ার মেইন একটা রিজন কাজ করে কিন্তু এইটা। সো এই লিমিটেশন গুলো বের হয়ে আমি ভাবতেছি যে কত দ্রুত বের হতে পারবে। দ্য গ্রেট আমেরিকান ড্রিম, মানে আমেরিকান বা আমার একটু ইউরোপের দিকে বেশি পছন্দ, দ্য গ্রেট ইউরোপিয়ান ড্রিম। সো কবে বের হইতে পারবো বাংলাদেশ থেকে, এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো, এটাই হচ্ছে আমার মোটামুটি ফিউচারে যাওয়ার মেইন প্ল্যান। তোমরা দুজনেই তো হচ্ছে কেমিস্ট্রি টিচার, তাই না? হ্যাঁ। তো কেমিস্ট্রি যদি একটা ফুটবলার বা একটা ক্রিকেটার হইতো, তাহলে সে কোন পজিশনে খেলতো তোমাদের কি মনে হয়? যদি বলতাম কেমিস্ট্রি, অবভিয়াসলি আমি ক্রিকেট ভালোবাসি, আমি ক্রিকেটার হিসেবেই কেমিস্ট্রিকে চিন্তা করতাম এবং ওকে আমি নামাইতাম হচ্ছে ওপেনিং এ নামাইতাম। ওপেনিং এ নামাইতাম, বোল্ড আউট হয়ে যাবে দ্রুত, তাই বোল্ড আউট হয়ে যাবে ব্যাপারটা এরকম না। যে কোনো একটা ক্রিকেট ম্যাচ তুমি যদি একটু লক্ষ্য করো, দেখবা ওই ম্যাচের অনেকটা রেজাল্ট কিন্তু ডিপেন্ড করে যারা ওপেনার ব্যাটসম্যান থাকে। যদি ওপেনার ব্যাটসম্যান না সেট হয়ে যায় বা তারা যদি একটা ভালো পার্টনারশিপ বা রানটা করে দিয়ে আসতে পারে, ওই পরবর্তীতে যারা মিডল অর্ডার বা লাস্টের দিকে যারা নামে বা ওয়ান ডাউনে যারা নামে, ওদের নামে কিন্তু প্রেশারটা অনেকটা কম থাকে। সো আমি অবভিয়াসলি কেমিস্ট্রিকে এই ওপেনিংয়ে নামাইতে চাই এই জন্য যে যেহেতু এটা মোটামুটি আমার একটা স্ট্রং জোন, সো আমি ওইটা দিয়ে আগে আমার প্ল্যাটফর্ম বা আমার বেস যেটা আছে ওইটা দাঁড় করাইতে চাই, তারপর বাদ বাকি আস্তে 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 ওইটার পরে বিল্ড আপ হবে। এত সাজানো গোছানো উত্তর তখনই দেওয়া সম্ভব যখন কোশ্চেন আগে থেকে শুনছে, নাহলে এটা পসিবল না। এবার তোমার আনসার শুনি তাহলে। আমি তো কোশ্চেন জানতাম না, আমি ও আচ্ছা, কেন তাইলে কি আমি কি ঢাবিয়ান দেখে ওকে পার্শিয়ালিটি করে কোশ্চেন বলে মানুষ বুঝতে পারতেছে যেখানে ঢাবিয়ান পার্শিয়ালিটি হচ্ছে, তাই সবাই কমেন্টে গিয়ে আমার প্রতি সহমর্মিতা প্রদর্শন করবে। কি করবা তুমি সহমর্মিতা দিয়ে? ভালো লাগবে ওর সহমর্মিতা নিয়ে ইসির সামনে একটা দোকান দিবে নাকি? আচ্ছা এবার বলো তোমার আনসার শুনি। আমি হচ্ছে ক্রিকেট ফুটবলের মধ্যে ক্রিকেটটা পছন্দ করি বেশি, বাট ফুটবল আমি অ্যাকচুয়ালি দেখি না বলা যায়, ইভেন এখন ক্রিকেটও দেখি না। বাট যেহেতু ক্রিকেট নিয়ে বলছে আমি ফুটবল নিয়ে বলি। আচ্ছা, ফুটবলে আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি হচ্ছে আমার একটা সাবজেক্ট যার মিডফিল্ডিং এ থাকা উচিত। কেন মিডফিল্ডিং এ থাকা উচিত? কারণ কেমিস্ট্রি হচ্ছে, আমি যদি এইচএসসি লাইফের কথা বলি, এমন একটা সাবজেক্ট যেটা একই সাথে হচ্ছে যে কোনো মানে সাধারণত যাদের ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি টার্গেট থাকে, দুই ক্ষেত্রেই দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্স বা ম্যাথটা ভালো পারি। ও হয়তো কেমিস্ট্রি ভালো পারতো, কিন্তু বেশিরভাগ পোলাপানি কিন্তু ফিজিক্স ম্যাথ ভালো পারে দেখে ইঞ্জিনিয়ারিং আসতে চায়, বাট কেমিস্ট্রি ভালো পারলে কিন্তু যে কোনো জায়গায় খুব ভালো করা সম্ভব আর আমার গেম চেঞ্জার। এক্স্যাক্টলি। তো এই মিডফিল্ডারটা এমন একজন যে একই সাথে ফ্রন্টেও খেলতে পারে, ফ্রন্ট জোনকে হেল্প করতে পারে, আবার একই সাথে ডিফেন্ডিং হয়েও কাজ করতে পারে আর কি। তো কেমিস্ট্রি আমার কাছে সেটা মনে হয়। এত গোছানো অ্যানসার দিলি, এটা আমার মাথায় শুরু থেকেই ছিল, আমি কোশ্চেন এই মাত্রই রেডি করলাম, মানে আনসার এই মাত্র রেডি করলাম। অবস্থা ঠিক আছে, ঠিক আছে।
এবার আমাদের নেক্সট রাউন্ড, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। তো র্যাপিড ফায়ার রাউন্ডের কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলো আগে আমি তোমাদের বলে নেই। 10টা প্রশ্ন করব, দুইজনের জন্যই সেম প্রশ্ন, তো যে পরে যাবা সে একটু অ্যাডভান্টেজ পাবা। তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের এইভাবে খেলতে থাকতে হবে, আর যার বেশিবার বলটা পড়ে যাবে সে হচ্ছে হেরে যাবা, আর যে হেরে যাবে তার একটা পেনাল্টি আছে। তার পেনাল্টিটা হচ্ছে যে হারবা তার আমাদের বাকি দুজনকে ট্রিট দিতে হবে। আমি তো জিতবই। ঠিক আছে, দেখা যাবে। আমি তো ট্রিট পাচ্ছি, এটা তো কনফার্ম। এটা তো চিটিং হইলো। এটা তো না। cheating, পাশে ওরেও নেবে। খেলা লাগবে। না, না তাহলে তোমার র্যাপিড ফায়ারে পার্টিসিপেট করা না লাগবে। না, আমি তো আমি এমনি ফিক্সড পাবোই, ঠিক আছে। এই অবস্থা। এবার তাহলে তোমরা আমাদের নিজেদের মধ্যে মধ্যে কে বলো। আগে শুরু করবে? এবার শুরু কর। কে আগে শুরু করবে এটা সামিন তোমরা করবে। ডিসাইড অভিক করো। করুক, আমি অভিককে অনেক ভালোবাসি, না, তো না, অভিক ভালো আগে ভালো করুক। তোকে বাসি। আচ্ছা অভিক শুরু আচ্ছা করুক। আচ্ছা আচ্ছা, অভিক থামো first। থামো, একটা ডিসাইড করব আমরা, রক পেপার সিজার খেলা হোক, যে হারবে Rock, paper, সে আগে scissor। যাবে, ওকে, ঠিক আছে। Okay. তুই হচ্ছে এই যে Let's start. এইটা মারবি অলওয়েজ, Okay. ঠিক আছে? রক পেপার এরকম তুমি ওকে শিখাইতেছো? শিখাইলাম, ভাই তো ছোট ভাই, বড় ভাই আচ্ছা ছোট ভাই বড় ভাই। শিখাইলাম। ওকে, অভিক, তুমি কিন্তু এভাবে বোকা হও না, খেলো ভালো করে। আমি রক পেপার সিজার বুইলা গেছি কেমনে খেলে, ও যেভাবে বলবে সেটাই নে। ঠিক ঠিক আছে আছে, ওকে রক পেপার সিজার। scissor। জিতছি। আচ্ছা জিতছি না, কিন্তু আমি জিতছি। সামিন জিতছে আচ্ছা আসলে। প্যারা Okay. তুই আগে বলবি। না, না। আমি বলতে আগে, হবে? আমি জিতছি, আমি আচ্ছা, আমার ঠিক আছে। ডিসিশন। ওকে আমি কি ডিস্টার্ব করতে পারবো ওকে? না 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 ফু দিতে পারবো, ফু দিতে না পারবো। না, কোনো ডিস্টার্ব করা যাবে ফু না। দিতে পারবি, সমস্যা নাই, কিন্তু Disturb- আমারে তো এইটা আছে। ফু দেওয়ার পরে এখানে ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করলে তুমি অটোমেটিক্যালি হেরে যাবা। কাউন্ট রাখবা সামিন, ঠিক আছে? হয়ে যাবে। এখনো শুরু- অলরেডি একবার ভাই শেষ। এখনো কি না, শুরু আচ্ছা হয়েছে? এটা বাদ দিলাম। ওকে ওকে তোমার সবচেয়ে কম পছন্দের কেমিস্ট্রি চ্যাপ্টার কোনটা? একবার কোনো চ্যাপ্টার নাই। সব চ্যাপ্টার পছন্দ, আচ্ছা কয়বার যে দুইবার? বলবে আমি এটা দুইবার। বুঝতেছি। আচ্ছা। তো খেলাই কেমিস্ট্রির পারে না, কোন পারে না। ফর্মুলাটা তোমার মনে রাখতে সবচেয়ে কষ্ট হয়? হ্যাঁ কেমিস্ট্রির তিনবার। কোন ফর্মুলা মনে রাখতে সবচেয়ে কষ্ট সব চারবার। হয়? ফর্মুলাই সহজ ওকে। বুঝতে পারলে। তোমার পাঁচবার। সবচেয়ে প্রিয় সায়েন্টিস্ট কে? কেমিস্ট, পিসি চন্দ্র রয়। ওকে। চারবার। তোমার এনসিটিবি কেমিস্ট্রি বুকের অর্থাৎ স্কুলের বইয়ে সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার কোনটা? অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি। এটা তোমার- কোনো কথা ভাই, এমনি খেলাই আমি হারবো পারে ভাই, না, এটা এমনি হেরে খেলাই যাবো পারে আমি। না। বলো বলো 9 বার হয়ে গেছে অলরেডি, 8 বা 9 বার। তোমার যদি একটা সুপার পাওয়ার থাকতো, তুমি 10 চুজ বার। করতে পারতা, তাহলে কি চুজ করতা? সুপার পাওয়ার থাকলে কি চুজ করতা? কোন সুপার পাওয়ার? সালফিউরিক অ্যাসিডের মতো সবকিছু জ্বালায় পুরাই ধ্বংস করে দিতাম। ওহো, আরে বাবা, আচ্ছা। পুরাই গেল ভাই। বলো বলো তুমি যদি একটা শুরু করো করো করো, এটা শুধু শুধু গুনে লাভ তুমি নাই, আমি যদি এমনি একটা হেরে গেছি। নতুন মৌল আবিষ্কার করতে পারতা, তাহলে তার নাম কি রাখতা? নাম যে কি রাখতাম, এটা খুবই একটা অদ্ভুত নাম। কি নাম রাখতাম? অভিক, যেহেতু আমার নাম অভিকিনিয়াম বা অভিকেলিয়াম, একটা কিছু একটা রেখে দিতাম, সমস্যা ওকে। নেই। আচ্ছা, মানুষের তোমাকে নিয়ে একটা ভুল ধারণা কি, যে মানুষ মানুষের ভাবে ভুল তুমি ধারণা হয়তো কাজ এরকম? করে আমি হচ্ছে মিঙ্গেল প্রেম করি, বাট এরকম নাই। আচ্ছা, তাহলে কিন্তু তুমি মানুষকে জানাচ্ছ যে তুমি হ্যাঁ, সিঙ্গেল। অবশ্যই এটা জানাই দিলাম podcast ঠিক এর আছে মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, নিজের সম্পর্কে তুমি কি চেঞ্জ করতে চাইতো? হয়তো কোনো একটা বদ অভ্যাস আমার বদ অভ্যাস, আমার হ্যাঁ। বদ অভ্যাস বলতে গেলে আমি হচ্ছে যেটা তুমি একটু- চেঞ্জ করতে চাও। আমার কোনো বদ অভ্যাস নাই যেটা আমি গুনতেছো change করতে চাই। সামিন? ও গুনে কি করবে? আর গুনে কি করবে? 20 বারের অসংখ্য বার বেশি হয়ে করছে। গেছে অলরেডি। আচ্ছা হ্যাঁ, বলো। বদ অভ্যাস বলতে হচ্ছে আমি একটু বেশি লেজি আর কি, বুঝতে পারছো? বা খাওয়া দাওয়াটা টাইম মতো ঠিক মতো করা হয় না। ভাই তুই আমারে দে, ওইটার ভাই তোর জন্য এটা আমি খেলার ঝামেলা। দরকার নেই, তুই আমারে দে, তুই এমনি আচ্ছা, আনসার দে। আর শেষ প্রশ্ন হচ্ছে, তুমি যদি তোমার কারেন্ট ফিল্ডে না থাকতা, মানে তুমি কেমিস্ট্রি পড়তেছো, কেমিস্ট্রি পড়াচ্ছো, এটা না করলে তুমি অন্য কি করতা? কেমিস্ট্রি যদি না পড়াইতাম, তাহলে অন্য ফিল্ডে যদি আমি যাইতে পারতাম, তাহলে হচ্ছে হয়তো ডিবেটিং এর সাইডে প্রেম ভালোবাসার ফিল্ডে না, যাইতে না। পারি। না, ওই প্রফেশন ওয়াইজ। প্রফেশন ওয়াইজ ওরকম কোনো ভাবে আইডিয়া ছিল না, মানে এটাই। সারা জীবন কেমিস্ট্রিতেই থাকতে চাও? ওইদিকে আমার থাকার ইচ্ছা, ওকে। তো ভাবি নাই যে খুবই না থাকলে রসিক কি হইতো। মানুষ, রসায়নে Yes, থাকতে চায়। ওইটাই। এবার সামিন স্টার্ট কর, করে। আচ্ছা। এবার যদি তোমার স্কোর আরো এটা তো শুরু হয় না, এটা ট্রায়াল, ওটা তো ট্রায়াল ছিল। আমি বুঝতে পারছি, শুরু করো। এই ব্যাটটা এমন কেন ভাই? নাচতে না ব্যাটটায় জানলে প্রবলেম আছে, নাচতে না ব্যাটটায় জানলে problem উঠান আছে। বাঁকা। মনে হয় এভাবে ধরা, আমি- এর সমস্যা আছে কোনো একটা। আমি দেখতেছি নাচতে না ব্যাপারটা। জানলে উঠান বাঁকা। ঠিক আছে, আমরা খেলা শুরু করি। সামিন, তুই বুঝছিস আমারটা কিন্তু লাস্টে গোনে নাই, তো আমি যেটা বলবো এটাই কিন্তু আমরা না। ফুটেজ চেক করব। অলরেডি 22টার মতো তো হইছে। আমরা ফুটেজ চেক করব, ঠিক আছে? আচ্ছা সামিন, শুরু হোক, শুরু রেডি? করি। তোমার সবচেয়ে অপছন্দের কেমিস্ট্রি চ্যাপ্টার কোনটা? এক, কোনোটাই অপছন্দের না, সবগুলোই পছন্দের। আচ্ছা, কোন কেমিস্ট্রির টপিক মনে রাখা সবচেয়ে কঠিন বলে তোমার মনে হয়? পর্যায়বৃত্ত ধর্মের চ্যাপ্টারটা মুখস্থ করা লাগে ভাই বহুত। আচ্ছা, তোমার প্রিয় বিজ্ঞানীকে? আমি রসায়নের বিজ্ঞানীদের ওভাবে চিনি না, সবচেয়ে ভালো নাম জানি হচ্ছে দুইজনের, রাদারফোর্ড, বোর, আর আরেকজনকে খুব পছন্দ, মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়াম। আচ্ছা, তোমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার কোনটা এনসিটিবি কেমিস্ট্রি বুক থেকে? ছয়। সবচেয়ে পছন্দের হচ্ছে অঙ্ক করতে ভালো লাগে আমার, সো পরিমাণগত রসায়ন। আচ্ছা, তোমার যদি একটা সুপার পাওয়ার থাকতো, আমারে বলতেছিল খেলতে পারে না, নিজের কি অবস্থা ভাই এটা তোর?
হচ্ছে তো তোর থেকে বেটার হ্যাঁ 7 বার অলরেডি হয়ে গেছে। তোর থেকে বেটার হচ্ছে। ওকে জিতবো আচ্ছা। জিতবো ইজিলি জিতবো। হ্যাঁ শুরু করো। কোয়েশ্চেন গুলো ধীরে ধীরে করে যেতে হারো। হ্যাঁ। তোমার যদি একটা সুপার পাওয়ার থাকতো চুজ করতে পারতা তাহলে ইনভিজিবল হওয়া। ইনভিজিবল হওয়া। ওকে, যদি একটা নতুন মৌল আবিষ্কার করতে পারতা তার নাম কি দিতা? অবভিয়াসলি নিজের নামে, কার না নিজের নামে দিতে ভালো লাগে। মানুষের সামিনে তোমাকে আমার। নিয়ে কি ভুল ধারণা আছে? মানুষের ভুল ধারণা, আমাকে নিয়ে কার কি ভুল ধারণা সেটা আমি জানবো কিভাবে? যে তোমাকে বলে না তোমাকে দেখে তো বারো। এরকম মনে হয়। আমাকে দেখে অনেকের মনে হইতে পারে আমি অহংকারী। আচ্ছা ওকে, আর তুমি নিজের সম্পর্কে চেঞ্জ আমার করতে খেলা চাইবা? ভালো হচ্ছে। হ্যাঁ 13 বার হ্যাঁ, হয়েছে। তুমি সমস্যা তোর মনে হচ্ছে তোর জিতবা। নজর লাগছে, তুই নজর দিস না, তুই ওদিক তাকা। আর দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন। একটু স্লো করো তাছাড়া। হ্যাঁ, তোমার কি বদভ্যাস আছে যেটা তুমি চেঞ্জ করতে চাও? অলস, আমি অনেক বেশি অলস। সবাই আমার একটা অলস, কাজ তাও দিলে, সবাই এত আমাকে কিছু করে একটা ফেলতেছে কাজ জীবনে। দিলে আমি অনেক সেটা লেটে করি সব সময়। 15 যদি আমার কাছে এরকম কোনো পাওয়ার থাকতো যে আমি সবকিছু ডেডলাইনের আগে করতে পারতাম, অনেক ভালো হতো। আচ্ছা, আর কারেন্ট ফিল্ডে না থাকলে কি করতা? কারেন্ট ফিল্ডে না থাকলে আমি বিজনেস ফিল্ডে যেতাম। আমার কাছে এখন ওই বিজনেস Business. ফিল্ডটাই প্যাশন। ওকে, তাহলে আমাদের গেমের উইনার হচ্ছে সামিন। এই যে এখন আর পড়তেছে না, দেখছো, একবার প্রো হয়ে তাহলে গেলে অভিক এরপর আর আমাদের পড়ে না। খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ খাও। আমি তো আগেই বললাম আমি জিতবো। তাহলে গেমের আমাদের- রুলটা ছিল হচ্ছে যে খাওয়াইতে হবে, কিন্তু কবে খাওয়াইতে হবে, কোথায় খাওয়াইতে হবে, কি খাওয়াইতে হবে এটা তো ছিল না। Deal এটা তো তুমি তো- কি হইছে। আমাদের হ্যাঁ, খারাপ deal তো খাবার হইছে, খাওয়াবো বলছি। তুমি আমাদের খারাপ কি খাবার খাওয়াবো? খাওয়াবা অভিক? না খারাপ কেন খাওয়াবো? আমি তুমি তোমাদের এত হচ্ছে বড় লোক একটা মানুষ। মানে আমরা যতদিন না সাইন দিয়ে বলবো যে হ্যাঁ এটা আমরা খাবার হিসেবে গণনা করতেছি, তোদের আমি তখন ঢাকা ভার্সিটি খাওয়াইতে হবে। টিএসসির বিখ্যাত চা খাওয়াবো যা। না, না ঢাবির চা আমি খাবো না, খাস না। বুয়েট বেস্ট। ঠিক আছে। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড এখানেই শেষ। আর আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের বিজয়ী হচ্ছে সামিন, কি আর ভাই? অভিক হচ্ছে আমাদের ট্রিট দিবে। তো আমরা অভিকের ট্রিটের অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থাকো, আশা করি হবে, কোনোদিন অপেক্ষা রাখা অবশ্যই। এবার তোমরা যেহেতু টিচার মানুষ, লেখাপড়া নিয়ে তোমাদের আমি আরো কিছু কোয়েশ্চেন করি। তোমাদের কাছে কি মনে হয় যে কেমিস্ট্রি পড়ানোর জন্য বেটার ওয়ে কোনটা? যে একজন শিক্ষক যিনি শুধু হচ্ছে প্র্যাকটিক্যালি ল্যাব এক্সপেরিমেন্টের মাধ্যমে শিখাবেন, নাকি হচ্ছে থিওরিটিক্যালি ক্লাসরুমে শিখাবেন? কোনটা তোমাদের কাছে বেশি এফেক্টিভ মনে হয়? আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমাদের স্কুল লাইফের যেই কারিকুলাম, ওখানে যদি আমাদের কিছু প্র্যাকটিক্যাল জিনিসপাতি আরো ইনক্লুড করা যেত তাহলে আরো ভালো হতো। কারণ আমি আমার বুয়েট লাইফে, ইঞ্জিনিয়ারিং লাইফে এসে হচ্ছে আমার এই ল্যাব জিনিসটা নিয়ে অনেক ভোগান্তিতে পড়ছি আর কি। হয়তো দেখা গেছে একটা জিনিস অ্যামিটার ভোল্টমিটার কিভাবে চালাইতে হয় সেটা আমি রিয়েল লাইফে জানি না, কিন্তু আমি এটা দিয়ে অঙ্ক করতে পারি, যেটা আমি ছোটবেলায় শিখে আসছি। তো এই জিনিসগুলো যদি আমাকে প্র্যাকটিক্যালি শেখানো হইতো তাহলে আমার ভালো হইতো। তো সেম গোজ ফর কেমিস্ট্রি আর কি। তো কেমিস্ট্রিতে আমার কাছে মনে হয় যে যদি এই প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি ফোকাস করা যেত, এমন বলতেছি না যে খালি প্র্যাকটিক্যাল জিনিসই দরকার, বাট প্র্যাকটিক্যালটা যদি কেউ বেশি শিখে তাহলে মনে থাকবে ভালো। যেমন আয়ন শনাক্তকরণ নামে একটা জিনিস আছে আমাদের, তাই না? কোনটা কোন কালার দেয়, এটা কিন্তু আমরা সবাই ছন্দ দিয়ে বা অনেকভাবে মুখস্থ করার ট্রাই করছি। বাট যদি একবার হইলেও কেউ এই জিনিসটা নিজে হাতে করে, সারা জীবনও ভুলবে না যে কোন আয়নে কোন কালার দেয়, কোনটায় নীল দেয়, কোনটায় সবুজ দেয়। তো প্র্যাকটিক্যাল গুলো যদি একটু বেশি ইনক্লুড করা যায়, আমার কাছে মনে হয় কারিকুলামটা আরো বেটার আর হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটা অ্যাড করি বিশেষ করে কেমিস্ট্রির জন্য। আমরা যখন ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট বা আমরা যখন কাজকর্মগুলো করি, ওইখানে কিন্তু থিওরিটিক্যাল অনেক নলেজের আমাদের দরকার হয়। কারণ নাম কেমিস্ট্রি ল্যাব শুনে অনেকে মনে হইতে পারে বা খুবই কালারফুল জিনিস, হ্যাঁ আসলেই কালারফুল জিনিস, বাট এটা কিন্তু মানে অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে যেতে পারে। কারণ তুমি যদি একটা এলিমেন্টের সাথে আর একটা রিয়েজেন্ট যদি তুমি না জেনে মিশাই দাও, এখন সেইখান থেকে যদি তোমার হচ্ছে মানে এক্সপ্লোসিভ কোনো কিছু একটা তৈরি হয়ে গেল, তাহলে কিন্তু তোমার ল্যাব উড়ে যেতে পারে, তুমি তো যাবাই, সাথে সাথে কিন্তু তোমার ল্যাব পার্টনার যারা আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি একটা ঘটনা ঘটছিল, দেখছিস নাকি? কুষ্টিয়াতে? হ্যাঁ কুষ্টিয়াতে দুইজন কিন্তু এরকম উল্টাপাল্টা কাজকর্মের জন্য ওইখানে কিন্তু অনেকে আহত হয়েছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার দরকার। ভালো একটা পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা ব্যাপার আমি একটু বলি, যেমন হচ্ছে আমরা যখন ওই ল্যাবে যখন কাজ করি, সো ওই ডিস্টিল ওয়াটারের একটা সেকশন থাকে যে কিভাবে ডিস্টিল ওয়াটার তৈরি হয়, একটা সিস্টেম থাকে। সো অনেক সময় কি করছে, আমরা ল্যাবে কাজ করতেছি, আমার এক ফ্রেন্ড করছে কি, ও মনে করছে ওইখানে অলওয়েজ পানি বের হইতে থাকে ডিস্টিল ওয়াটার সিস্টেম থেকে, ট্যাঙ্ক থেকে। তো ও মনে করছে পানি অপচয় হচ্ছে, পানি আমি অপচয় করবো না। ও করছে কি, ট্যাপ বন্ধ করে দিছে। এখন ও যখন ট্যাপ বন্ধ করে দিছে, হুট করে আমাদের ডেস্কের পাশেই তো ওই ট্যাঙ্কটা আছে, দেখি ওই আশেপাশে ধোঁয়ায় ভরে গেছে। তো ল্যাব অ্যাটেন্ডেন্ট যে ভাইরা ছিল, ওনারা দৌড়াতে আসছে, আপনারা এই কাজ বন্ধ করছেন কে? তখন তার কেউ স্বীকার করে না কে বন্ধ করছে। তখন ভাই আমি যদি এখন পানির এটা মানে ট্যাপটা না খুলে দিতাম, এটা কিন্তু এখনই বাস্ট হয়ে যেত। সো কেমিস্ট্রিতে তুমি কোন এলিমেন্টের সাথে কোন রিয়েজেন্টের সাথে কি মেশাচ্ছ, এই বা তোমার এইটা মেশানোর ফলে কি প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এই সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু যেমন যেকোনো আমি এখানে এই কাজ করতে পারবো না যে একটু মিশিয়ে দেখি তো একটু কেমন মিশিয়ে লাগে, দেখি তো কেমন হয়, একটু দেখি কেমন হয়, ঠিক আছে? এই জিনিস করা যাবে এই না। কাজগুলো আসলে করা থেকে সবসময় বিরত থাকতে হবে। এই জন্য আমার থিওরিটিক্যাল নলেজটা যেমন জরুরি, কি প্রিকশন নিব, কেমন এক্সপেরিমেন্ট করব, কি তৈরি হইতে পারে, এইগুলো জানতে হবে, বা বেসিক কেমিস্ট্রিটাও জানতে হবে,
প্লাস আমার ওই জিনিসটা আমি যখন প্র্যাকটিক্যালি ল্যাবে করব আমার কিন্তু ভিজুয়ালাইজ করলে আমার ব্রেনে সেটা জিনিসটা সেট মনে হয়ে যাচ্ছে। থাকবে। যেমন মনে আমরা থাকতেছে। কিন্তু আমাদের সায়েন্স শো গুলাতেও হ্যাঁ একদম প্রিকশনস নিয়ে নিয়ে হচ্ছে তারপর করা সবগুলো হয়। এক্সপেরিমেন্টে করতে যাই, কারণ এটা আমরা জানলাম কিভাবে যে প্রিকশন নেওয়া লাগবে। অবভিয়াসলি এজন্য যে অবভিয়াসলি এটা কেউ আগে করছে and জিনিসটা আমরা থিওরিটিক্যালিও জানতে জানতে পারছি। যে এটা বিপদ আছে, So, এইজন্য। অ্যাজ আ টিচার বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বা কারিকুলামে কি কি চেঞ্জেস আনা দরকার বলে তোমাদের কাছে মনে হয়? আচ্ছা, বাংলাদেশের কারিকুলামে হচ্ছে শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার অনেক দরকার আছে। শুধু আমরা এখানে কথা বলবো ব্যাপারটা এরকম না। আজকে থেকে অনেক বছর আগে থেকেই বিভিন্ন যারা শিক্ষাবিদ আছেন, বড় বড় প্রফেসর আছেন, তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলতেছেন। বাট এইগুলো নিয়ে কথা বলে বাংলাদেশের মতো জায়গায় আলটিমেটলি জিনিসটা কোনো লাভ হয় না। তুমি নিজেই দেখো আমাদের যে ভার্সিটিগুলো আছে, সরকার থেকে আমরা এই রিসার্চের জন্য বা আমাদের ভার্সিটি রিলেটেড আমরা ফান্ডিং কত টাকা পাচ্ছি? যেই ফান্ডিংটা দিচ্ছে এটাকে আলটিমেটলি এটা কি এনাফ হয়? এটা এনাফ হয় না। ওই যে ও যখন কথা বললো যে বিভিন্ন ল্যাব যখন করতেছে, ল্যাবে কাজ করতেছে, গ্রুপ ওয়াইজ কাজ করতেছে, 3জন 4জন মিলে কাজ করতেছে। আমরা যখন নন ডিপার্টমেন্টাল কোর্স ফিজিক্সে গেছি 4জন মিলে একটা গ্রুপ করে করছি। বাট এই জিনিসটা শেখার কথা ছিল তো আমার সিঙ্গেল এক একটার মাধ্যমে, বাট আমি শিখতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার অ্যাপারেটাসের ইনস্ট্রুমেন্টের আমার লিমিটেশন রয়েছে। সো লিমিটেশন কেন ভাই? লিমিটেশন কেন? আমার সরকার থেকে ফান্ডিং আসতেছে না। এবং আরেকটা জিনিস তুমি যদি দেখো, স্পেশালি ঢাকা ভার্সিটির কথা, বইটা কি অবস্থা আমি জানি না, এই ইনস্ট্রুমেন্টগুলো বিশেষ করে ফিজিক্স ল্যাবে দেখছি, এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু অনেক পুরানো। ইনস্ট্রুমেন্ট যে অনই হয় এটাই বেশি, এই অন যে হয় এটাই অনেক বেশি। আমি একটা আমরা যে কয়বার শক খাইছি ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে কাজ করতে গিয়ে, আমরা একটা কাজ করতে যাই আর রেজিস্ট্যান্স বের করছি, আননোন রেজিস্ট্যান্স 80% এরর বের হইছে, যেখানে এরর ম্যাক্সিমাম বের হইতে পারে 5% এর মতো, 5% এ গেলেই তো আমার জিরো হয়ে যায়, সেখানে এরর বের হইছে 80%। আর স্যারকে আমি বলতে যে স্যার এরর 80% আসলো, হ্যাঁ তার মানে তো তুমি কাজ করেছো। কাজ করেছি তো বুঝলাম, এরর এত বেশি কেন? কারণ যন্ত্র তো নষ্ট, যন্ত্র অনেক আগে থেকে চলে আসতেছে, নষ্ট যন্ত্র দিয়ে 80% এরর আসছে। সো এই জিনিসগুলো যদি আমাদের কারিকুলামে চেঞ্জ না আসে বা ছোট থেকে, আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, সামিন তুই যদি পড়াইতে গেছিস তোরও লক্ষ্য করার কথা, যেমন ক্লাস 9-10 যে বইটা আছে কেমিস্ট্রিতে, ওইখানে অবস্থানান্তর মৌলতে বলে দিছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যত মৌল আছে সবাই অবস্থানান্তর মৌল। কথাটা কিন্তু ঠিক না। 3 থেকে 12 সবাই কিন্তু অবস্থানান্তর মৌল না, ওর মধ্যে অবস্থানান্তর মৌল নাই এরকম মৌল আছে, কিন্তু সবাই ডি ব্লক মৌল, ঠিক আছে? কিন্তু আমি স্টুডেন্টকে যখন শেখাই আসতেছি 3 থেকে 12 সবাই অবস্থানান্তর মৌল 9-10-এ, কিন্তু এরপরে যখন সে 11-12-এ ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে চলে যাচ্ছে, তখন কিন্তু সে দেখতে পারতেছে যে না ভাই আমি তো পড়ে আসছিলাম 3 থেকে 12 সব অবস্থানান্তর মৌল, কিন্তু পরে যেটা দেখতে সবাই তো অবস্থানান্তর হচ্ছে না। তাহলে আমি যদি তাকে ওই টপিকটা জানাইতে না চাই, দেন ভাই তুমি স্কিপ করো, তোমার উল্লেখ করার দরকার নাই। কিন্তু তুমি কেন ভুল মিস ইনফরমেশন তাকে কেন দিচ্ছ? বা তুমি ওইখানে বলে দিতে পারো দিয়ে এর মধ্যে কিন্তু অনেক মৌল আছে, 3 থেকে 12 সবাই ডি ব্লক হইলো, কিন্তু কিছু কিছু ডি ব্লক হইলো কিন্তু অবস্থানান্তর মৌল না, তোমরা পরের শ্রেণীতে বিস্তারিত এই সম্পর্কে জানবে, তখন তার মাথায় আইডিয়া থাকতেছে, জানতে পারবে, আইডিয়া থাকতেছে। বাট তুমি যাকে একটা মিস ইনফরমেশন দিচ্ছ, পরবর্তীতে যে আবার নতুন একটা জিনিস শেখাচ্ছ, তাহলে এই আগের শ্রেণীর সাথে এই শ্রেণীর ইনফরমেশন তো একটা গ্যাপ চলে আসলো, ল্যাকিং চলে আসলো। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের একটু মাথায় রাখা জরুরি। আর একটা বড় ব্যাপার, আমাদের বিশেষ করে সরকারি স্কুল আর কলেজে, তুই তো নটরডেমে পড়ছিস, তুই জানবি ভালো, তোদের ল্যাব ফ্যাসিলিটিস কত ভালো ছিল। আমি কিন্তু পড়ছি সরকারি স্কুল কলেজে, কলেজেও সরকারি, স্কুলে সরকারি, কিন্তু এখন সরকারি ইউনিভার্সিটিতে তো আছে, সরকারি ইউনিভার্সিটিতে আছে, বাট এটা তো ডিফারেন্ট কথা। কিন্তু সরকারি স্কুল কলেজে ল্যাবের অপরচুনিটি একেবারে তলানিতে, মানে নিম্ন, মানে কি নিম্ন থেকে নিম্নতর, কিছু নাই, রিএজেন্ট যা থাকে তাও নষ্ট, ঠিক আছে? দেখা গেল টিচার কি করতেছে, ল্যাব, ও তো বললো না ওই যে ফেয়ার শিটের কথা বললো, রাফ শিটের কথা বললো, ভাই এইগুলো আমি শিখছি ইউনিভার্সিটি লাইফে এসে, আমি কলেজ লাইফে জানতাম না। কলেজ লাইফে আমার প্র্যাকটিক্যাল কেমন হইতো, একজন টিচার কি করছে, ভোল্ট মিটার অ্যামিটার নিয়ে আসছে, এনে ফার্স্টে এই যে দেখো এই করতে হয়, এই করতে হয়, পুরো স্টুডেন্ট সায়েন্সে 300 জন স্টুডেন্ট জাস্ট বসে বসে ডেটা টেবিল তুলছে, উনি দেখাচ্ছে, একজনকে উনি শো করতেছে। তো প্র্যাকটিক্যাল মানে আমি নিজে কাজ করব, কি শিখতে পারলাম আমি? সো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি কারিকুলামের চেঞ্জ আনার দরকার, ফান্ডিং বাড়ানোর দরকার, অ্যান্ড রিসার্চ বলো, বিজ্ঞান শিক্ষায় বলো, এই দিকে সরকারের একটু মনটা বেশি দিলে আই থিঙ্ক ওই যে ব্রেন ড্রেন যেটা হচ্ছে না, যে একটা হিউজ লেভেলের স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে, বা আমিও একটু আগে বললাম আমারও চলে যাওয়ার ইচ্ছা, রিজন কিন্তু এইটা, আমার কাজের আমি সুযোগ পাচ্ছি না, এটাই। আমি বাইরে থেকে যখন যাচ্ছি স্কলারশিপ দিয়ে হিউজ অ্যামাউন্ট দিয়ে আমাকে হায়ার করতেছে, সো কেন আমি দেশে থাকবো? যদি এই সুযোগটা আমি দেশেই পাই, তাহলে আমি বাইরে যাবো না। এই জিনিসগুলো যদি সরকার মাথায় রাখে, আই থিঙ্ক ব্রেন ড্রেনটাও কমে যাবে। এত বছর ফ্যামিলির সাথে বড় হয়ে কে বা চায় যে ফ্যামিলি ছেড়ে দেশের বাইরে যেতে হবে, বাধ্য হয়ে না হয়। আর আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই অভিকের সাথে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কিছুদিন আগেও, গত বছর পর্যন্ত আমাদের যে এডুকেশন সিস্টেমটা ছিল 6 থেকে 10 পর্যন্ত, তো ওখানেও কিন্তু আমাদের অনেক চেঞ্জ আনছিল, তাই না? আমরা বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির ক্লাসও নিছিলাম, ওখানে কিন্তু সবগুলা নতুন চ্যাপ্টার, অনেক কিছু, অনেক প্র্যাকটিক্যাল, ওরা কেউ এক্সামও দিত না আসলে।
তো এই জিনিসটা কিন্তু আসলে ফিনল্যান্ড থেকে আনা হয়েছিল। ফিনল্যান্ডে কিন্তু এই জিনিসটা অনেক বেশি প্র্যাকটিক্যাল অ্যান্ড ওরা ওখানে স্টুডেন্টরা অনেক প্রপারলি শিখতে পারতেছে। তো সেম সিস্টেমটা বাংলাদেশে অ্যাপ্লাই করলে কেন অ্যাপ্লিকেবল হইলো না? কারণ এখানে স্টুডেন্টরা বা মানুষরা এখানে এটার সাথে এখন অভ্যস্তই হয় না। এই জিনিসটা একবারে 0 থেকে বা 100 থেকে 0 করা যাবে না। জিনিসটা আস্তে আস্তে হচ্ছে আমরা যদি আনতে পারি ওদের থেকে, তাহলে আমরা আরো বেশি প্র্যাকটিক্যাল করাইতে হবে, আস্তে আস্তে ইউজ করতে হবে, এটাই। তো আস্তে আস্তে করাইতে হইতো, এই জন্য এখন জিনিসটা একদমই কাজ করে নাই। আমরা আবার সুন্দর মতো হুবহু আগের কারিকুলামে ফেরত চলে গেছি। তো এখন যদি ওটা আমরা শিফট হইতে চাই, আমাদের আস্তে ধীরে জিনিসটা পরিবর্তন করতে পারলে ভালো। আর আরেকটা পয়েন্ট একটু বলি, সেটা হচ্ছে আমি বা অভিক যখন আমরা কেমিস্ট্রি পড়াইতে যাই, দেখা যায় যে কেমিস্ট্রির বইগুলা যে চ্যাপ্টারগুলা, অন্যান্য বইয়ের ক্ষেত্রেও সত্যি, এটা ফিজিক্সের ক্ষেত্রেও সত্যি, যে চ্যাপ্টারগুলো থাকে ওখানে টপিকগুলা অনেক সময় একটা অগোছালোভাবে থাকে। মানে দেখা যায় যে এই টপিকটা এখানে না থেকে যদি এই টপিকের পরে থাকতো, তাহলে জিনিসটা আমি ভালো করে বুঝতে পারতাম যে এর পরে বি না দিয়ে এর পরে সি দিয়ে রাখছে, সি এর পরে আবার বি চলে আসছে। তো এই জন্য যেগুলো সিরিয়ালি গুছানো থাকলে আর একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি বোঝানো হইতো তাহলে ভালো হইতো আর কি। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে লেকচার শিট বা ধরুন আমাদের যে ক্লাস লেকচারগুলো, এগুলো আমরা যতটা হচ্ছে গুছায় পড়ানোর ট্রাই করি, ওইভাবে যদি গুছায় বইয়ের মধ্যে ডিটেলসে লেখা থাকতো, অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফের যে এক্সাম্পলগুলো যদি দেওয়া থাকতো একটু ডিটেলসে, বা ওইটা যদি নাও দিতে পারে, কেউ একটা ভিডিও কোথা থেকে গেলে দেখতে পারবে, কোথায় গেলে একটু রিয়েল লাইফে দেখতে পারবে প্রপারলি জিনিসটা, তাহলে মনে থাকবে। ওই জিনিসগুলো যদি ইনক্লুড করে দিত তাহলে হয়তো আরো বেটার হতো আর কি। থ্যাংক ইউ সামিন, থ্যাংক ইউ অভিক, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এপিসোডে আমাদের সাথে থাকার জন্য। তাহলে আমাদের সিলেবাসের বাইরের 3য় এপিসোড এই পর্যন্তই। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।